নিজেই ভাঙছো আবার নিজেই করছো, তা তোমার এই ভাঙা গোড়ার খেলা কতদিনে শেষ হবে? ও বাবা, আপনি যে আবার দর্শনের কথা অনেক রকম দৃশ্য দর্শন করেছি তো, তোমার অদর্শন আমার বেশিক্ষণ সহ্য হচ্ছে না। আপনি দাদার লাইন আইন কোশ্চেন করেছো, তাহলে উত্তর দিচ্ছি শোনো। সেন্সার করে বলবে। কেন, তুমি কি এখনো অপ্রাপ্ত বয়স্কা? এখনো কুমারী। এবারও তাহলে তোমার ভোটার লিস্টে নামটা উঠবে না। যে ফুল ফুটবে তার গন্ধ ছুটবে। অনেক নাম না জানা ঘাস ফুল কিন্তু ফোটে, তার গন্ধ কিন্তু ছোটে না। বাহ, ভারী সুন্দর কথা বলেছেন তো আপনি। কেন, ব্যাংকের ঘরে বসে যখন একসঙ্গে কাজ করি তখন বুঝতে পারেন না, ঠিক তাই না? কি করে বুঝবো? তখন তো আপনি আমার বস। আর এখন আপনাকে দেখে আমি অলস। তাহলে একটা রসের কথা বলি। বলুন। অমন সুন্দর স্বামী থাকতে রামের মতো চণ্ডীদাসকে খুঁজে বেড়াচ্ছ কেন? তাতে চরিত্রের কলঙ্কই বাড়বে, অহংকার বাড়বে না। বাবু নয়, পল্লব দা। ছোট বোন কখনো বড় দাদাকে বাবু বলে না, বলে দাদা। আসি, টাটা। কি? আমাকে ছোট বোন বলে আমার ভালোবাসাকে ঘৃণা করে চলে গেল পল্লব। এতদিন ওকে আমি ঘৃণা করেছি, আজ ওর ঘৃণা আমার মনের মধ্যে ঝড়ের সৃষ্টি করে গেল। ঝড় তুলবো ঝড়, শরীরে দু চোখের ইশারায় বুকের বেলাভূমিতে আমি দেখবো পল্লব আমার হাত থেকে তুমি কেমন করে বাঁচতে পারো। বাঁচবো না পিয়ালি, বাঁচবো না। সরকার আমাকে যেভাবে চাপ দিয়েছে তাতে যেমন করেই হোক ওই ব্রিজের কাজটা আমাকে কমপ্লিট করতেই হবে। তা না হলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ নেই রে পিয়ালি, আমার আত্মহত্যা ছাড়া। কিন্তু দাদা, এই কাজটা কমপ্লিট করতে তোমার কত টাকা লাগবে? আর তাছাড়া পল্লব দাদা তোমাকে টাকা দিয়েছে? হ্যাঁ, পল্লব আমাকে 20 লক্ষ টাকা দিয়েছে, বাকি আর কত টাকা লাগবে ঠিক বলতে পারছি না। তুমি আমাকে দিন 5 সময় দাও দাদা, আমি তোমাকে 30 লাখ টাকার ব্যবস্থা করে দেবো। 30 লক্ষ টাকা? কিন্তু এত টাকা কোথা থেকে পাবি তুই? কেন, আমার বিয়ের সময় গয়না আর যা নগদ টাকা দিয়েছো তার সবটাই আমি শ্বশুরের কাছ থেকে ফেরত চেয়ে নেব। বলবো ওগুলো আমার নামে ফেরত দিন, আমি আমার নামে ব্যাংকে জমা রেখে দেবো। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয় দাদা? আমি যখন বসন্তকে পাইনি তখন ওই টাকার সোনা নিয়ে নিজেকে ভরিয়ে রাখবো, শ্বশুর মশাইকে বলবো ওই সব সোনা সব টাকা আমাকে ফেরত দিন, আমি আমার নামে ব্যাংকে জমা রেখে দেবো। গুড আইডিয়া, গুড আইডিয়া, একদম ঠিক বলেছিস। তাহলে শোন, একটু আগে তোর শ্বশুর শাশুড়ি এই বাড়িতে এসেছেন। শ্বশুর শাশুড়ি এসে গেছে? হ্যাঁ, এসে গেছে। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আজ শ্বশুর বাড়ি চলে যাবে। তোমার কথাই যাবে? হ্যাঁ যাবে। তুমি আমার কথায় আপত্তি করো না। তোমার দুই ভাই বোন মিলে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলে ওটা সত্যি সত্যি করে বসো না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, ঘোষাল বাড়ি সম্পর্কে কতটুকু জানো তুমি? অনেকখানি জানি, আর এ বাড়িতে অনেক কিছু জানি আমি। কি জানো তুমি? তুমি যেমন রাস্তা ঘর বীজ তৈরি করার কন্ট্রাক্টর, তেমনি আমিও সংসার গড়ার কন্ট্রাক্টর। তুমি তোমার দাদা খুব ভালো করে জানে কোনখানে কত রড বালি সিমেন্ট লাগবে, আর তোমার বৌদিও জানে সংসার সুখে তৈরি করতে কোনখানে লাগবে কতখানি শহর আর কোনখানে লাগবে কতখানি শাসন। পারবো না, তুমি জ্ঞান দিয়ে দিয়ে মেয়েটার মাথাটাই খাবে দেখছি। হ্যাঁ, শুধু আমার নয় দাদা, তোমারও। এখন থেকে আমাদের দুই ভাই বোনের মাথা ও গিলে খাবে। ও বাবা, সে কি কথা গো? অত বড় দুটো মাথা এই ছোট মুখে গিলবো কি করে? আটকে যাবে না? আটকাবে না আলপনা বৌমা। হৈমবতীকে যখন বৌমার কাছে ক্ষমা চাওয়াতে নিয়ে এসেছি তখন কোনো কিছুতে আটকাবে না। হৈমবতী যাও, বৌমার কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা। স্বামীর ভয়ে চাইছে নাকি সত্যি সত্যিই ক্ষমা চাইছে? সত্যি সত্যি ক্ষমা চাইছি বৌমা। এ যুগে শাশুড়িদের কারণে অকারণে ক্ষমা চাইতে হয় তো, তাই তোমার হতভাগিনী শাশুড়িকে তুমি ক্ষমা করে দাও মা। ছি 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 ছি। এ আপনি কি বলছেন মাসিমা? ঠিকই বলেছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। বৌমা, তোমার জন্য আমি গাড়ি ভাড়া করে নিয়ে এসেছি, তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে চলো মা। যাবো, তার আগে আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বৌমা? আপনি কোনোদিন আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না। ঠিক আছে বৌমা, আমি কোনোদিন তোমার কোনো কাজে বাধা দেব না। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবেন না। কোনোদিন দেব না। মনে রাখবেন, এটা কিন্তু আমার বোনের সাথে আপনার ফাইনাল কন্ট্যাক্ট হলো না কন্ট্রাক্টর বাবু, আরো কিছু বাকি থেকে গেল। তোমার বোনকে সেগুলো কন্ট্যাক্ট করে নিতে বলো। আলপনা, এই যেমন ধরো, ছেলের বউ 9টা পর্যন্ত ঘুমাবে, আর শাশুড়িকে চা তৈরি করে পৌঁছে দিতে হবে বৌমার মুখের কাছে।
অফকোর্স গরম চা, আর সেই গরম চা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বৌমার গরম মেজাজটাও তো সহ্য করতেই হবে। বিবেক, হবেই তো, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো। আমি তো সেই কথাই বলেছিলাম মাসিমা, চাকরি করা বৌমাকে সকাল সকাল ভাত রান্না করে দিতে হবে। তা তো দিতেই হবে। আর তাছাড়া সপ্তাহে 2 দিন আমার অফিসের পোশাক, শাড়ি, ব্লাউজ এবং প্রতিদিনের স্লিপিং গাউনও কেচে দিতে হবে। ঠিক আছে বৌমা। আর সব কাজের শেষে বৌমার কাছে হাত জোড় করে বলতে হবে, বৌমা কোনো অসুবিধে হয়নি তো, কোনো অসুবিধে হয়নি তো চাকরি করা বৌমা। আলপনা, চিৎকার করে কোনো লাভ হবে না দাদা। আসলে বৌদিকে তুমি ভয় করো। আমি যদি তুমি হতাম তাহলে তোমার বউকে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতাম। না না মা, না, ছেলের বউ বাড়ির লক্ষ্মী, তাকে বাড়ি থেকে বের করে দিতে নেই মা। বিশেষ করে যে বউ লক্ষ লক্ষ টাকার সম্পত্তি নিয়ে শ্বশুর বাড়িতে আসে, তাই না বৌমা? আপনার বৌমা তো একটা কথা বলেছে, এবার বাকি কথাগুলো আমি বলছি শুনুন। তুমি আবার কি বলবে বাবা বিবেকানন্দ? শাশুড়ির সঙ্গে বৌমার যখন কন্ট্রাক্ট হয়ে গেছে তখন আজ থেকে সব কিছু ঠিক হয়ে যাবে বাবা। থামুন থামুন, এসব বলে বলে অনেক ধাপ্পা দিয়েছেন আপনি, আর ধাপ্পা দেবেন না। কি বললে বিবেকানন্দ? আমি তোমায় ধাপ্পা দিয়েছি? ধাপ্পা দেননি? বিয়ের আগে আপনি আমার দাদাকে বলেননি আপনার নাকি কলকাতার বুকে 3খানা বাড়ি আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, বসন্ত আর জয়ন্তের নামে অনেক টাকা ইন্স্যুরেন্স করে রেখেছেন আপনি, আমি অনেক কোম্পানির শেয়ার কিনেছেন আপনি, বড় বাজারে নাকি আপনার মস্ত বড় কাপড়ের দোকান আছে। বৌমা বিবেকানন্দ, তুমি আপনার কথা বিশ্বাস করে, শুধুমাত্র আপনার কথা বিশ্বাস করে আমার বোনটা সুখী হবে ভেবে পঞ্চৌতুক মিলে অনেক টাকা আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম। যা দিয়েছো সে কথা এখন তুলে কি লাভ বাবা? কি লাভ? আপনি বুঝবেন না, বুঝবেন আপনার ধপ্পাবাজ স্বামী। কি বললে? কি বলছি মন দিয়ে শুনুন। 3 দিনের মধ্যে আমার দাদার দেয়া সব সোনা, সব টাকা আমাকে ফেরত দিয়ে দেবেন। ওগুলো আমি আমার নামে ব্যাংকে জমা রেখে দেব। বৌমা বলে আকাশ থেকে পড়বেন না। আমি বিবেকানন্দ বিশ্বাস, 1 নম্বর কন্ডাক্টর। এই 3 দিনের মধ্যে সব টাকা পয়সা সোনা দানা ফেরত না পেলে কেড়ে নেব আপনার মান সম্মান। বিবেকানন্দ! বিবেকানন্দ কি হলো? কর্তা কিনেতে চুপসে গেলেন কেন? যান গাড়িতে গিয়ে বসুন, আমি আপনাদের সঙ্গে আপনাদের বাড়ি যাব। ধাপ্পা দিয়ে চিটিংবাজি করে আজ পর্যন্ত যত গয়না আর টাকা পয়সা আপনারা খেয়েছেন, এবার আমরা 2 ভাই বোন মিলে গলায় আঙুল দিয়ে বের করে নেব। তুমি কি ভাবছো? ভৈবতী, তুমি বলতে পারো আমি এখন কোথায়? মাটিতে, ফুটপাতে, ওই ধনী বড় লোকদের মহাকাশ থেকে আছড়ে পড়া তুমি আবার আগের মতো খেটে খা গরিব মানুষদের মতো এই ফুটপাতে। ভৈবতী! ভুল করলে মানুষকে এমনি ভাবেই তার মাসুল গুনতে হয়। ধাপ্পা দিয়ে, মিথ্যে কথা বলে, দাদার বিয়ের টাকা দিয়ে বাবা কাপড় দোকানের মহাজন মেটিয়েছে, এখন পুত্রবধূর মহাজনের ঋণ মেটাবে কি দিয়ে? সে তো আজ গালাগাল দেবেই, ঘরের লক্ষ্মী যে। অথচ যার লক্ষ্মী হয়ে আসার কথা ছিল সেই বকুলদি আজ গণিকা হয়ে গেছে। এই কথাটা আজও আমি দাদাকে বলতে পারিনি। হ্যাঁ, আমার বেশ মনে পড়ে, অনেক দিন আগে আমি বকুলদিকে জিজ্ঞাসা করেছিলাম, বকুলদি তুমি তো আমাদের ঘরের লক্ষ্মী হবে, তুমি লক্ষ্মীর আলপনা দিতে জানো? বকুলদি বলেছিল, জয়ন্ত, এই জয়ন্ত, আমি তোমার দাদাকে বিয়ে করে তোমাদের বাড়িতে গেলে তোমাদের সবাইকে দেখিয়ে দেব আমি কত সুন্দর করে ঘরের সব কাজ করতে পারি, কেমন করে ঘর সাজাতে পারি, কেমন করে আঁকতে পারি লক্ষ্মী পুজোর আলপনা। আলপনা! শুধুই স্মৃতির জালপনা। না না, আর আমি ভাবতে পারছি না, কি ভাবতে পারছিস রে জয়ন্ত? বকুলদির কথা। বকুলদি কেন? ওই নামটা ছাড়া কি তুই অন্য কোনো নাম জানিস না? তোর পিয়ালি বৌদিকে তোর ভালো লাগে না? দাদা, বাড়ির ভিতরে কি দেখ, পিয়ালি আর তার দাদা মিলে
বাবা মাকে কিরকম গালাগাল দিচ্ছে। বাবা মাকে গালাগাল দিচ্ছে আর তুই হাসছিস দাদা? আকাশে মেঘ ডাকলে বিদ্যুৎ তো চমকাবে রে ভাই। ছি ছি দাদা ছি, বাবা যতই অন্যায় করুক তবু তো সে বাবা। কি বললি? বাবা মা ভুল করলে ছেলেরা ঘরে বসে তার সমালোচনা করবে, তাই বলে বাইরের লোক এসে বাবা মাকে বাড়ি বয়ে অপমান করলে ছেলেদের কি সহ্য করা উচিত? কিন্তু আমি কি করতে পারি বল? ওরা যে টাকা ফেরত চাইছে। শুধু টাকা ফেরত চাইছে না বাবা বসন্ত, ওরা আমাদের বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। তার জন্য আমি কি করতে পারি? পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। আমি কি পিতৃ মিথ্যা পালনের জন্য 14 বছরের জন্য জেল কাটতে যাব? না না দাদা না, তুই কেন জেল খাটতে যাবি? তোর বউ আর সম্বন্ধে পণ্যের কথা সরকারকে জানিয়ে যাতে বাবাকে জেল খাটাতে না পারে তুই সেই ব্যবস্থাই করবি রে দাদা, তুই সেই ব্যবস্থাই করবি। কি বাবাকে জেল খাটতে হবে? জেল খাটার আগে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে বাবা বসন্ত। বাবা ওরে বাবা বসন্ত, তোর বাবার মুখের দিকে একবার চেয়ে দেখ। বৌমার তোর সম্বন্ধীকে বাড়িতে নিয়ে আসার পর তোর বাবা যেন কেমন হয়ে গেছে রে কাল বাবা। থেকে আমি কিছু খাইনি ঘুমাইনি, অথচ বৌমার তোর সম্বন্ধের গালিগালাজ নীরবে আমাকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। বাবা বাবা বসন্ত, তুই কি চাস ওই কাপড়ের দোকানটা বিক্রি করে ওদের টাকাগুলো আমি ফিরিয়ে দিই? তার জন্য আমি কি করতে পারি? তুই কি কিছুই করতে পারিস না বাবা বসন্ত? মা আমি আবার ভুল বুঝতে পেরেছি, বকুলের সঙ্গে তোর বিয়ে না দিয়ে যে মহাভুল আমি করেছি তা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি রে বাবা। বাবা আজ আমি বুঝতে পেরেছি মাথার উপর ধর্ম আছে, ভুল করলে ভুলের মাসুল এইভাবেই দিতে হয়। কিন্তু বাবা বসন্ত, তুই কি জানিস ভুলটা আমি ইচ্ছাকৃত করিনি। ওই বড় লোক হওয়ার লোক আমার গলা টিপে ধরে আমাকে ভুলের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু কি হলো? কি হলো তোমার? যন্ত্রণা, বুকের মাঝে অসহ্য যন্ত্রণা। পাপের সাজা শুরু হয়ে গেছে হৈমবতী, পাপের সাজা শুরু হয়ে গেছে। বাবা ওরে বাবা বসন্ত, তুই তোর মায়ের কথা রাখ বাবা। আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার এই হাতের শাখা আর সিঁথির সিঁদুর, তুই রক্ষা কর বাবা। যেমন করে হোক ওদের টাকাটা তুই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর বাবা। তুই আমাকে বাঁচা বাবা, আমি তোর বাবা, বাবা হয়ে তোর হাত দুটো ধরে অনুরোধ করে বলছি, বকুলকে না পার অভিমানে এইভাবে তুই আমার উপর প্রতিশোধ নিস না বাবা, আমার উপর প্রতিশোধ নিস না। বসন্ত, আমি তোর মা। 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে তোকে এই পৃথিবীর আলো দেখিয়েছি। সেই বৈতব্য যন্ত্রণা থেকে তোর মাকে তুই মুক্তি দে বাবা। আমার হাতের এই শাখা আর সিঁদুর সিঁদুর তুই রক্ষা কর বাবা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী বসন্ত, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে পৃথিবাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তুই আমাকে কথা দে বাবা বসন্ত, তুই আমাকে কথা দে। কথা দে বসন্ত, তুই আমাকে কথা দে। দিলাম বসন্ত, আমি আপনাকে কথা দিলাম বাবা, আমি তোমায় কথা দিলাম মা, যেখান থেকে হোক যেমন করে হোক ওদের টাকাটা আমি ঠিক ফিরিয়ে দেবো। বসন্ত, এই পৃথিবীর আলো দেখার বিনিময়ে, প্রাকৃতিক রূপ রস গন্ধ ভোগ করার বিনিময়ে, প্রয়োজনে আমার নিজের জীবনটাকে বাজি রেখেও আমি পিতৃমাতৃ ঋণ শোধ করবো বাবা। আমি পিতৃমাতৃ ঋণ শোধ করবো। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হই ওই অমৃত ধারাতে যাই যে বই। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হই ওই অমৃত ধারাতে যাই যে বই। দেখি তোমার হাসি ওই সোনালি ধরে, কত স্বপ্নের সুখে হাসি আকাশ নীলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে। বসন্ত,
পেলাম না। বিয়ের পর জাতি ভাষা সব ভুলে গিয়ে এই উড়িয়া চলোচন পানিগ্রাহী হয়ে গেল খাঁটি বাঙালি। এবার উড়িয়া কথা বলে যায় কি কৌছে খাঁটি বাঙালি কথা। আচ্ছা এতেও কি শান্তি পাওয়া যায়? আমার এই বউটা সালা মেয়ে ছেলে নয়, কথায় কথায় আমাকে ডিভোর্স করার ভয় দেখায়। পিয়ালি বৌদিমণির মতো বলে অনেক টাকা ফেরত দাও, সেই টাকা যৌতুক নিয়ে অন্য ছেলেকে আমি বিয়ে করব। আচ্ছা আপনারাই বলুন তো, এমন বউকে নিয়ে কি ঘর করা যায়? এ কথাটা বিয়ের আগে ভেবে দেখতে পারছি লোচন। ওসব কথা বাদ দিয়ে এখন অন্য কথা বলিস। যা বলবি তাড়াতাড়ি বল, তোর সঙ্গে গল্প করে দেখলে কর্তা বাবু টাইট করে দেবে। কর্তা বাবু এখন সাবু জল খাচ্ছে। তার মানে পিয়ালি বৌদিমণি আর তার দাদা কর্তা বাবুকে জানিয়ে দিয়েছে বিয়েতে দেওয়া বোনের টাকা সোনা গাড়ি আজকের মধ্যে ফেরত না দিলে পুলিশকে জানিয়ে দেবে। কি বলছিল লোচন? আরো শুনলে তুই অবাক হবি যে কর্তা বাবু এতদিন বর্দা বাবুর সঙ্গে কথা বলেনি, আজ অফিস যাওয়ার সময় তার হাত দুটো ধরে কাঁদছিল। কাল আমিও দেখেছি লোচন, শুধু কর্তা বাবু কাঁদছিল না, বর্দা বাবুর হাত ধরে গিন্নি মাও কাঁদছিল। তখন কিন্তু ব্যাপারটা জানতাম না, কিন্তু তখন বর্দা বাবু কি বলেছিল জানিস? কি বলেছিল? নিজের মাথার চুল নিচে খামচে ধরে বলল, বাবা মা তোমাদের আর কাঁদতে হবে না, আমি আমার জীবন থেকে সব ভালোবাসা হারিয়ে ফেলেছি বলে তোমাদেরকে সুখী করবার জন্য আমি জেল পর্যন্ত খাটতে পারি। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। সেই জন্য বর্দা অফিস থেকে ফেরার পর এই জামা প্যান্ট দুটো হাতে দিয়ে বলল, বদ্ধ এই জামা প্যান্ট দুটো নন্ডিতে কাচতে দিয়া, এতে আমার জীবনে পাপ লেগে আছে। পাপ? পাপ কিসের পাপ? এই যে। দেখি। আরে কি হলো, বমি করছিস কেন? বর্দা বাবুর জামা প্যান্টে মদের গন্ধ বেরোচ্ছে। মদের গন্ধ? ছি 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 ছি, মান সম্মান সব গেল। বসন্ত দাদা বাবুর মতো ছেলে যদি মদ খায় তাহলে মান ইজ্জত থাকলো কি আর? মান ইজ্জত কি করে থাকবে রে পদ্ম? শিক্ষা যা ঝিক্কা তুলে মরছে। দাদা বাবু, দাদা বাবু আপনি মদ খেয়েছেন? আপনি একজন শিক্ষিত মানুষ। শিক্ষিত? দাদা বাবু, শিক্ষা? দাদা বাবু, দাদা বাবু আমার মতো কাণ্ড জ্ঞানহীন শিক্ষিত যুবকেরা এই যুগের অর্থের যুবকাষ্টে বলির পাঠা হয়ে তাদের গলাটাকে বাড়িয়ে দিয়েছে। দাদা বাবু, তা না হলে আমার মতো ছেলেকেও কি আজকে মদ খেতে হয়? দাদা বাবু, আমাকে একটু একা থাকতে দাও, দয়া করে তোমরা আমাকে একটু একা থাকতে দাও। একা থাকবে? থাকুন দাদা বাবু, কিন্তু মদ খাবেন না। অভিমানে অন্ধ হয়ে নিজের জীবনটাকে শেষ করে দেবেন না দাদা বাবু, নিজের জীবনটাকে শেষ করে দেবেন না। দাদা বাবু কেন কেন মদ খাবেন? দাদা বাবু আপনি না বেটা ছেলে, আপনি কি পারেন না নিজের সব কষ্ট দুঃখ যন্ত্রণা মন থেকে ঝেড়ে ফেলে মদ না খেয়ে আবার আগের জীবনে ফিরে আসতে পারবেন? আপনি নিজে চেষ্টা করলে পারবেন। দাদা বাবু দয়া করে আপনি মদ খাবেন না। দাদা বাবু মদ আপনি খাবেন না। তোমরা তো লোভী স্বার্থপর ধাপ্পাবাজ বাবার ছেলে হয়ে জন্মাওনি। আমার মতো সর্বস্ব মাত্র তোমাদের বাড়িতে নেই। থাকলে তোমরা বুঝতে পারতে কেন আমি মদ খাই, কোন নিদারুণ যন্ত্রণায় আমাকে ছটফট করতে হয়। किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। एक भले मनुष्य को अमानुष्य बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा।
ছেলের আবার জীবন। মুখ সামলে কথা বলবে বিবেকানন্দ। না না না, বিবেকানন্দ নয়, বিবেকানন্দ নয়, বলো বিবেকানন্দ বিশ্বাস। অক্টোপাস, অক্টোপাসের মতো তোমাকে চারিদিক থেকে জড়িয়ে ফেলেছি। এবার খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে তোমার এই সুখের সংসারের শ্বাস প্রশ্বাস, কারণ আমি 1 নম্বর কন্ট্রাক্টর বিবেকানন্দ বিশ্বাস। আর সেই বিশ্বাসে আঘাত করে ধাপ্পা দিয়ে তোমার বাবা আমার দাদার কাছ থেকে যত টাকা যৌতুক হিসেবে নিয়েছে সেসব না ফেরত দেওয়া পর্যন্ত দাদার মুখ কিছুতেই বন্ধ হবে না। লিমিট, লিমিট সহনায়িকা। আজ কিন্তু নায়কের হাতে মদের শিশি। বেশি অ্যাক্টিং করলে আমি কিন্তু নেশার ঘরে আবার ওভার ডায়লগ ছেড়ে দেবো। তাহলে তোমার বাবার নেওয়া টাকাগুলো তুমি ফেরত দাও না বসন্ত। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। এটা যেটা ধরুন, হ্যাঁ ধরুন, এটার মধ্যে আপনাদের সমস্ত টাকাগুলো আছে। আর আপনাদের টাকাগুলো ফিরিয়ে দিয়ে আপনার স্পর্ধার চাকাটাকে না একটা পেছন দিয়ে ঘুরিয়ে দিলাম। তাই দে, তাই দে বাবা বসন্ত, তাই তুই ঘুরিয়ে দে। এই এটা যে প্রতি সব টাকা তুই বিবেকের হাতে তুলে দিয়ে তোর বাবাকে তুই অসম্মানের হাত থেকে বাঁচা বাবা। বাবা, মা, হাম্মা হাম্মা করে মায়ের আঁচলের তলায় ঢুকে বসন্তের মিষ্টি বাতাস দিয়ে ওদের তুমি বাঁচিয়ে তোলো বসন্ত। বৌমা, বসন্ত কি না তুমি কত রহস্য করবে বৌমা, যৌবনের রহস্যলাপ। এই বুড়ি বসে আপনি ঠিক বুঝতে পারবেন না শাশুড়ি ঠাকুর। মা গো, বুড়ি হয়ে আমি জন্মাইনি, তোমার মতো রূপ যৌবন আমারও ছিল, তবে তোমার মতো রূপ যৌবনের শশার ফালি হয়ে আমি 1000 জনের মধ্যে বিলিয়ে দিইনি। কি বললি হারান? সে কথার মানেটা আপনি বুঝতে পারবেন না। দেবী জগদ্ধাত্রী। বসন্ত জীবনে এখন আর বসন্ত নেই, বসন্ত চলে গিয়ে এসেছে শীত। এই টাকাগুলো দিয়ে না ওই শীত কাটাবার জন্য কিছু গরম চাদর কিনে নেবে না বসন্ত। এটার মধ্যে শুধু টাকা নেই, আপনাদের দিয়ে সমস্ত গয়নাপাতিও সবই আছে। আর ওই 4 চাকার চাবিটা ওটা আছে ড্রাইভারের কাছে। ঠিক আছে ঠিক আছে, কথাগুলো আমার মনে থাকবে, কারণ আমিও বিবেক বিশ্বাস। নামটা আমার বিবেক বিশ্বাস হলে কি হবে, শরীরের মধ্যে বিবেক আর বিশ্বাসের কোনো জায়গা নেই। বিবেক। তাই আমি চাই শুধু টাকা টাকা আর টাকা, আর সেই টাকার পাহাড়ে বসে করতে চাই আমি রাস। বিবেক। আর খুব শীঘ্রই বদলে দেবো তোমার জীবনের ইতিহাস। আর সেদিনের জন্য তুমি তৈরি থাকো বসন্ত ঘোষাল, তৈরি থাকো। বিবেক। খেলা হবে, খেলা, সত্যিকারের খেলা, বিবেক, আসল খেলা। চলে আয় পিয়ালি। বিবেক। তাই চলো দাদা, তাই চলো, এই বেলাটা তোমার বাড়ি কাটিয়ে সন্ধ্যাবেলা ফিরে আসবো এই বাড়িতে। বৌমা, আর কাল থেকে শুরু করবো কাল্যাগিনীর নাচ। আর সেই নাচ থেকে এই সংসারে সবাই হয়ে যাবে কুপকার। কুল কুল নাতি বয় কুল। আমি তোমার ঘরের চাকরানি নই, আমি তোমার জীবন সঙ্গিনী। মানতে বৌমার কথা ছেড়ে আমার কথার জবাব দে। এত টাকা তুই কোথা থেকে জোগাড় করলি? কেন বাবা, আমি অফিসে যাওয়ার আগে তুমি আর মা আমাকে যা করতে বলেছিলে আমি তো তাই করেছি। কি করেছিস তুই? আমি অফিসের কাছ থেকে টাকা চুরি করেছি। কি বললি? অফিসের ক্যাশ থেকে টাকা চুরি করেছিস? কেন মা, প্রকারান্তরে তুমি আর বাবা তো আমাকে তাই করতে বলেছিল। আমি তোকে টাকা জোগাড় করতে বলেছিলাম, আমি তোকে চুরি করতে বসন্ত, মাগো, ঠিক এই মুহূর্তে না, ঠিক এই মুহূর্তে আমার সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 2য় ভাগের ভুবনের মাসির কথাটা খুব মনে পড়ছে গো মা। বসন্ত, কি বাবা, আমি ঠিক বলিনি? ঠিক বলেছি। পাপ করেছি আমি, আর প্রায়শ্চিত্ত করছিস তো। আমার পরম পূজনীয় বাবা, কলকাতার বিখ্যাত কাপড় ব্যবসায়ী মিস্টার শশীভূষণ ঘোষাল আজ তার নিজের সন্তানকে অন্ধকারে ঠেলে দিয়ে
কি সুন্দর আলোর কথা বলছেন। এছাড়া যে তোর বাবার কোনো উপায় ছিল না বসন্ত। মাগো, অনিবার্য কারণে তুমিও আজ বাবার পক্ষে চলে গেলে মা। কি করবে বল, আমাদের পক্ষে যে আজ কৃষ্ণ পক্ষ রে বাবা। হবেই তো বাবা, আপনার শুক্ল পক্ষকে যে আপনার লোভ, লালসা আর ধাপ্পাবাজির কালো মেঘ দিয়ে ঢেকে দিয়েছেন বসন্ত। আপনি আমাকে মূলধন করে আপনি সুখ কিনতে চেয়েছিলাম, কিন্তু বাবা বসন্ত তুই কি জানিস, সুখটা আমি আমার জন্য কিনতে চাইনি। কার জন্য সুখ কিনতে চেয়েছিলেন বাবা? তোদের জন্য বাবা, তোদের দু ভাইয়ের জন্য, তোদেরকে সুখী করার জন্য একটা মিথ্যে অর্থনীতি গড়তে চেয়েছিলাম আমার জীবনে। প্রথম জীবনে আমি খেতে পাইনি, তোর মা ভালো করে জানে। তোরা বড় হলি, লেখাপড়া শিখলি, আর 5টা ছেলের বাবার মতো আমি বড় লোক হওয়ার স্বপ্ন দেখলাম। কিন্তু না না হইল, আজ আমাকে বলতে দাও, দিনের পর দিন না খেয়ে অনাহারে থেকে কৃপণতা করে কিছু অর্থ জমিয়ে আমি একটা কাপড়ের দোকান করলাম। সেই দোকানটা দেখে লোকে বলতে শুরু করলো, ঘোষাল মশাই আপনি তো বড় লোক হয়ে গেছেন, আপনার তো অনেক টাকা। সেই টাকার বড় লোক হওয়ার লোভ আমাকে ভূতে পাওয়ার মতো পেয়ে বসলো। একের পর এক মিথ্যে কথা বলে সবার মনে আমি মিথ্যে বড় লোক হয়ে গেলাম। কিন্তু কিন্তু গতকাল বৌমার তোর সম্বন্ধে আমাকে অপমান করার পর আমার সব ভুল ভেঙে গেছে রে বাবা, আমার সব ভুল ভেঙে গেছে। বসন্ত বাবা, কিরে আপনার জীবনের ভুলটা যখন ভাঙলো বাবা, তখন যে আমার জীবনের 2টো কুলি বন্যার জলে ভেসে গেছে বাবা। বসন্ত আমি অবিরাম সাঁতার কেটেও আর কোনোদিন আমি কুলে পৌঁছতে পারবো না বাবা, আমি আর কোনোদিন কুলে পৌঁছতে পারবো না। বসন্ত ওগো ঈশ্বর, এই দৃশ্যে সন্তানের দুঃখ যন্ত্রণা দেখাচ্ছে, তুমি আমাদের মৃত্যু দাও ভগবান, তুমি আমাদের মৃত্যু দাও, মৃত্যু দাও। মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। আমি আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভুলতে পারছি না ভাই ফোটার দিন, ভাই জয়ন্তীর অপমানের কথা, ফেলে আসা আমার অতীতের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। পাচ্ছি না বলে চলবে না বকুলি, যেমন করে হোক এখান থেকে পালাতেই হবে। কেন রে মুন্না, তুই আমাকে এখান থেকে পালিয়ে যেতে বলছিস কেন? তোমার এই অবস্থা দেখে আমার লজ্জা লাগে দিদি। মুন্না, মনে হয় আমি আত্মহত্যা করি। মুন্না, তোমার এই অবস্থার জন্য আমি তো দায়ী, আমি তো দায়ী বকুলদি। কি বলি মুন্না? বকুল দি, তোর মুখে দিদি ডাক শুনে আমার ভাই জয়ন্তীর কথা মনে পড়ে গেল। সেই কবে এসেছিল হতভাগা ছেলেটা, আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল। সে বলেছিল বকুলদি, বকুলদি, আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি বকুলদি। বেরিয়ে যা, বেরিয়ে যা হতভাগা। কেন কেন তুই আমাকে স্বপ্ন দেখাতে আসিস? তুই তো জানিস এই নরকে যে একবার পা দেয় তারা সংসারে ফেরা হয় না। ওই সব পুরনো সংস্কার ভেঙে দিয়ে আমি তোমার জন্য নতুন সংসার তৈরি করে দেবো বকুলদি। যেমন করে তুমি আমার গালে চড় মারলে, তেমনি আমি সমাজের গালে চড় মেরে বলবো, ওগো ওগো সমাজপতিদের পুরনো ঘুঘুর বসার সমাজ ব্যবস্থা, তোমরা কুমারী মেয়েদের বিয়ের জন্য, পণ প্রথা রোধের জন্য যেমনি খাতা কলমে আইন তৈরি করেছো, তেমনি এদেশের হাজার হাজার গণিকাদের সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এক চিলতে কাগজে কি আইন তৈরি করতে পারো না? যা যা যা, কিছুই করতে পারবি না তোরা। এদেশের পুরুষের যৌবন তো জুতোর বুরুষ হয়ে গেছে রে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এখান থেকে, আর কোনোদিন তুই এখানে আসবি না। বকুলদি, তুমি আমাকে যতই আঘাত করে অপমান করে দাঁড়িয়ে দাও না কেন, আমি কিন্তু আবার আসবো বকুলদি। জয়, আবার আসবো। জয়, 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 জয়। ছেলেটা সেই যে চলে গেল, আর ফিরে আসেনি রে মুন্না, আর ফিরে আসেনি। তুমি জয়ন্তকে তাড়িয়ে দিয়েছিলে কেন? তাড়িয়ে না দিলে যেতাম কোথায়? খেতাম কি? না খেতে পেয়ে মরতে, পথে গিয়ে রাত কাটাতে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে, কারো বাড়িতে ঝিগিরি করতে।
তবু সুস্থ হয়ে বেঁচে থাকতে তো পারতে। আমিও তো তাই চেয়েছিলাম রে মুন্না, কিন্তু কারো সাহায্য চেয়ে আমি পাইনি। সাহায্য কি চেয়ে পাওয়া যায়? তাহলে সেই জয়ন্তর গালে চড় মারার মতো কেন আমার গালে চড় মেরে বলতে পারোনি, ওরে মুন্না তুই আমাকে এই নরক থেকে নিয়ে চল? বলো কেন কেন কেন? এই মুন্না শোন, সুশান্ত কায়দা করে বিশ্বাসের বাচ্চাটাকে এখান থেকে সরিয়ে দিয়েছে, তাই সে ফিরে আসার আগে চল আমরা এখান থেকে পালিয়ে যাই। চল কাজে এই সুযোগ নষ্ট না করে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। চল। কিন্তু মুন্না, বিশ্বাসবাবু ফিরে এসে আমাকে দেখতে না পেয়ে যদি তোকে জিজ্ঞাসা করে তাহলে তুই কি জবাব দিবি? মালকে কিস্তি করে বলবো, বিশ্বাস বাবু তোমার ঠেকের মাথায় লাথি মেরে আর আমি যদি কৃষ্ণকলি পালিয়ে গেছি। আমার জন্য তুই এত বড় বিপদের ঝুঁকি মাথায় নিবি ভাই? দিদিকে সুস্থ জীবনে ফেরাতে ভাইকে তো বিপদের ঝুঁকি নিতে হবে দিদি। চলো আমরা আর দেরি না করে এখান থেকে পালিয়ে যাই। কোথায় যাবি রে শালা মুন্না মাস্টার? আমি বিবেকানন্দ বিশ্বাস, মেয়ে ধরার ভয়ঙ্কর রক্তপাত। যাকে ধরি তার বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। কাবু কাবু করে দেবো রে শালা। আমার সাথে বেইমানি করলে তোর নিঃশ্বাস বন্ধ করে দেবো রে শালা। না বিশ্বাসবাবু না, আর আপনি আমাকে নোংরা কাজ করতে বলবেন না। আপনার সঙ্গে আমি পুরী যেতে পারবো না। ও সেজন্যই বুঝি এই বৈষ্ণবকে নিয়ে তুই নবদ্বীপ চলে যেতে যাচ্ছিস? নবদ্বীপ কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? বিশ্বাসবাবু, ঘরে কি আপনার মা বোন নেই? যে মা বোনকে নিয়ে পুরী যা, এই যে যৌবনে জ্বালাও মিটবে আর মা বোন খুশিও হবে। কি বলি রে, কি বলি শালা? আমার মা বোন তুলে কথা বললি শালা? আমি বিবেকানন্দ বিশ্বাস, মেয়ে ধরার ভয়ঙ্কর রক্তপাত। তার বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। আমার সাথে বেইমানি করলে ওই মাইকেলাল তোদেরকে বাঁচাতে পারবে না রে শালা। তাই প্যানপ্যানানি কান্না বন্ধ করে ভেতরে গিয়ে সাজুগুজু কর, সাজুগুজু। কারণ দুপুরবেলা এসে তোকে আমি পুরী যাবো রে, পুরী। তাই সাজুগুজুটা খুব জরুরি। পারলাম না রে মুন্না, এই নরক যন্ত্রণা থেকে আমি নিজেকে বাঁচাতে পারলাম না। আমিও তো কথা দিয়ে কথা রাখতে পারলাম না, ভাই হয়ে দিদিকে বাঁচাতে পারলাম না। কিন্তু মুন্না তুই বাঁচাতে না পারলেও আমাকে যে বাঁচতে হবে রে মুন্না। হ্যাঁ, আমি বাঁচতে চাই। কে কোথায় আছেন? দয়া করে আমাকে আশ্রয় দিয়ে বাঁচান। আমাকে পুলিশের হাত থেকে দয়া করে রক্ষা করুন, বাঁচান। কে কোথায় আছেন? আমাকে বাঁচান। কে তুমি? বকুল তুমি? আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো। সাধের স্বপ্ন তরুণী, সাধের স্বপ্ন তরুণী। তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মুষ পোড়াগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী? কে তুমি তন্দ্রা হরণী? তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি? প্রাণের বিরাম মানে নাই মনের পাখি, তুমি শোনো নাকি? ওই ভ্রমরাটির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোপবনে। ওই ভ্রমরাটির গুঞ্জরণে ফুল ফোটে তাই মনোপবনে।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি অফিসার আপনি এখানে? ব্যাংকের ক্যাশ তছরূপ করে পুলিশের ভয়ে এতদিন ফেরার হয়ে গেছিল, আজ পুলিশের তাড়াকে এই পতিতা পল্লীতে ঢুকে পড়েছে। বসন্ত বাবু, আপনি থানায় চলুন। দাঁড়ান অফিসার, ওই বসন্ত ঘোষালের ব্যাংক তছরূপের টাকা যদি আমি আপনাকে দেই, আপনি ফেরত দেবেন কেন? কারণ ওই টাকাগুলো যে উনি আমাকেই দিয়েছিলেন। মুন্না, আর আমি এখান থেকে পালিয়ে যাবো না রে। আবার আমি নাচবো, গাইবো, নিত্য নতুন খদ্দের জোগাড় করে আমি গোছা গোছা টাকা রোজগার করবো। আমার প্রথম জীবনের ভালোবাসা দিন আমি শোধ করবো রে মুন্না, আমি শোধ করবো। বিশ্বাস বাবু, আপনি টাকা রেডি রাখুন, আজ সন্ধ্যে আমি আপনার সঙ্গে পুরীর হোটেলে যাব। অনেক কষ্টে নৌকাটা তীরের কাছে এনেও পারে উঠাতে পারলাম না। ভালোবাসার খেলায়, কর্তব্যের যুদ্ধে আমি বকুলদির কাছে হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম। বসন্ত বাবু, বাইরে থানার জিপ অপেক্ষা করছে। বেশিক্ষণ এই নোংরা জায়গায় দাঁড়িয়ে থাকতে আমার ঘেন্না করছে। আপনি আসুন আমার সঙ্গে। আমি কর্তব্যের ঋণ শোধ করতে গিয়ে ভালোবাসার দ্বারে ধরা পড়ে গেলাম। বসন্ত, বিবেকানন্দ বিশ্বাস একটার পর একটা বুদ্ধির খেলায় হয়ে গেছি পাস। আমার প্রতিযোগী ওই শশীভূষণ ঘোষাল, যেই আমার বিরুদ্ধে মাথা তুলেছে, অমনি চাপ মেরে তার খুশির শাটল ককটা আমি তার ঘরেই বসিয়ে দিয়েছি। পারলে না শশী ঘোষাল। এমনকি তোমার আদর্শবান ছেলে ওই সালা বসন্ত পারলো না, কারণ সে এখন ব্যাংকের ক্যাশ তছরূপের দেয় পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। আর টাকা ফেরত দিতে না পারলে আজ বাদে কাল তার জেল হবে, জেল। এত বড় দুঃসংবাদ পেয়ে তুমি হাসছো বন্ধু? শুধু হাসছে না বন্ধু, শুধু হাসছে না। এই আনন্দে আমি দীপাঞ্জনার সাথে আমি মাল খেয়েছি, এবার তার সাথে আমি খেলা করব, খেলা। জীবনটাকে নিয়ে এইভাবে খেলা করো না। বাড়িতে তোমার স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে, এইভাবে খেলা করলে জীবন থেকে সবকিছু লস হয়ে যাবে। লস না, লস হবে না। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভাই বোন আর বোর দিকে তাকালে চলবে না। তাই আমি আমার লাইফের টার্গেট ফিল আপ করার জন্য আমার বোনের সাথে তোর সেকেন্ড ম্যারেজ দেবো। কি বললি? আর শুধু তাই নয়, তোর বৌদিকে বলে দিবি তাকে বিয়ে করেছে বলে রেগুলার তার হাতের রান্না আমি খেতে পারবো না। তাই মাঝে মধ্যে মুখ টেস্ট করার জন্য আমি নতুন হোটেলে যাব, নতুন খাবার খাবো। কিরে, কথাটার মানেটা বুঝতে পেরেছিস তো? ছি ছি ছি, তোমার মুখে এত নোংরা কথা তুমি কি করে ভুলে গেলি যে তোমার সংসার মন্দিরের পূজারিনী আমার আলপনা বৌদির কথা? আলপনা পূজারিনী আরে ওতে তো শুধু পুজোর গন্ধ। নেশা লাগে না, নেশা চাই, নেশা নতুন করে বেঁচে ওঠার নেশা। বেশি নেশা করলে কিন্তু দিশাহারে ফেলবে বিবেকানন্দ। সেই জন্য বিবেকানন্দ বিশ্বাস একটা নতুন ভাষা বেঁধে নেবে। সে ভাষা ভাবুই পাখির ভাষা, সে ভাষার উল্টো দিকে মুখ। এ যুগে উল্টো মুখেই বেশি সুখ নয় বিবেকদা, দুঃখ। তোর মাথা খারাপ হয়ে গেছে জয়ন্ত, তাই উল্টো পাল্টা বকছিস। তুমিও কিন্তু বাংলা পথে চলছো বিবেকদা। কি বললি? আমার দাদা অ্যারেস্ট হয়েছে। শোনো, মদ খেয়ে মিস দীপাঞ্জনার সঙ্গে খেলা করতে তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। টাকা রোজগারের মেশিন না হই তোমার মানুষ হতে ইচ্ছে করে না? বললাম আমার বৌদিকে বুঝে দাদার সঙ্গে সুখে সংসার করতে রাজি করাতে পারো না? পিয়ালি স্বামী ছাড়া কাউকে চিনবে না, স্বামীর ভালোবাসা ছাড়া কিছু বুঝবে না। টাকা আর গয়নার বাক্স না হই পিয়ালি হয়ে উঠবে সুগন্ধি ধূপের প্যাকেট। যার ভেতর থেকে একটা ধূপ বার করে নিলে সে শুধু শূন্য হয়ে পড়ে থাকবে, নিজেকে উজাড় করে দিয়ে। আর পিয়ালি নিজেকে উজাড় করে দিয়ে পল্লবকে ভালোবাসে, তাই পল্লবের সঙ্গে আমি পিয়ালির বিয়ে দেব। আমি আর আলপনা বৌদি বেঁচে থাকতে তা তুমি পারবে না বিবেকদা। কি করবি? আলপনাকে তো বাড়ি থেকে বের করে দেবো, আর তোর এই বড় কথা বলা মুখটা এই রেখাটের গায়ে বন্ধ করে দেবো। তুমি র্যাকেট দিয়ে জয়ন্ত ঠাকুরপোকে মারতে যাচ্ছ, কিন্তু কেন মারবি? কি দোষ করেছে জয়ন্ত? ও অনেক টাকা পেয়ে গেছো, অনেক বড় অমানুষ হয়ে গেছো তুমি। কি? আমি অমানুষ? তাহলে দেখ হারামজাদি, এই র্যাকেটের গায়ে তোর মুখটা আমি ভেঙে দিতে পারি কিনা। বিবেকের মতো বৌদির গায়ে হাত তুললে আমি তোমার হাতটা মুচড়ে ভেঙে দেবো। কি? এত দূর?
এত দূর এত বড় স্পর্ধা, ওরে বাবারে বাবারে বাবারে, বৌদির উপরে এত পিরিত। কি বললে তুমি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, as early as possible এর জবাব আমি তোদেরকে দেব। আর সেদিন তুই বুঝবি না শয়তানি। এতদিন তুই কার সাথে সংসার করছিলি? সংসার সংসার করেছিলাম আমি। না, না বৌদি না, ওই লোভী স্বার্থপর চরিত্রহীন বিবেক দা তোমাকে সংসার করতে দেয়নি। সবটুকু সার তার নিজের হাতে রেখে দিয়ে তোমাকে সং সাজিয়ে রেখেছিল বৌদি, তোমাকে সং সাজিয়ে রেখেছিল। অথচ স্বামী পুত্র দেওয়ার ননদ নিয়ে সুখে সংসার করা কত স্বপ্ন না দেখে এদেশের মেয়েরা শিবের মতন স্বামী পাওয়ার জন্য মেয়েরা শিবরাত্রির ব্রত পালন করে সন্ধ্যাবেলায় ঠাকুর করে গিয়ে দেবতার কাছে মঙ্গল কামনা করে বলে। বৌদি কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি আমার স্বামীর সাথে ব্যবসার সম্পর্ক আছে বলে কি আপনি যা খুশি তাই করবেন? বলুন কারণে অকারণে কেন এ বাড়িতে আসেন? সে কথা বললে কি তুমি বিশ্বাস করবে? সেটা আমার খুশি। আমার স্বামীকে আপনি যে টাকা ধার দিয়েছিলেন সে টাকা তো আপনি পেয়ে গেছেন। হ্যাঁ পেয়েছি। তবে পিয়ালিকে আপনি ভালোবাসেন? একটুও না। বড় অদ্ভুত চরিত্র তো আপনার। আমার সব ধারণাগুলোকে আপনি ভেঙে ভেঙে বেরিয়ে যাচ্ছেন। একবার স্পষ্ট করে বলুন তো, যদি পিয়ালির উপর দুর্বলতা নেই তাহলে কেন এ বাড়িতে আসেন? যদি বলি তোমার জন্যেই। পল্লববাবু ঠিকই বলছি। ছোট্টবেলায় মাকে হারিয়ে দিশে হারা হয়ে আমি পথে পথে ঘুরে বেরিয়েছিলাম। পড়াশোনা শেষ করে কোনো কাজ জোগাড় করতে না পেরে এইভাবে ঘুরতে ঘুরতে একদিন আমি রাস্তার মাঝখানে মাথা ঘুরে পড়ে যাই। সেখান থেকে ওই বিবেকানন্দ আমাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে চিকিৎসা করি, আমাকে সুস্থ করে তোলে। তারপর তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বর খাতিরে একদিন আমি তোমার বাড়িতে এলাম। আর এখানে এসে তোমার মুখের দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, গরদের সারিয়া শাঁখাও সিঁদুর দিয়ে আমার মায়ের পূজায় সমাপন সমাপন আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ। আমার ভুল হয়ে গেছে, তুই আমায় ক্ষমা করে দে পারলো। চিঠি দিচ্ছি মায়ের মতো দিদি হয়ে সন্তান তুল্য ভাইয়ের কাছে তুই ক্ষমা চাইছিস? তাহলে এতদিন হতভাগী দিদির ভুল ভাঙিয়ে বলিসনি? ওরে দিদি, দিদি হয়ে কেউ ভাইকে সন্দেহ করে কেন বলিসনি বল? তুই কেন বলিসনি? দিদি, এই পৃথিবীতে কিছু মানুষ আছে তারা শুধু দেখে যায়, শুনে যায়, উপলব্ধি করে, মুখে কিছু বলে না রে দিদি। আমিও তাই রে দিদি, আমিও তাই। মুখে কিছু কথা না বলে ছায়ার মতো অনুসরণ করেছি তোদের সংসারের অনেক ঘটনার পেছনে। তোর ওই চোখ দুটোটিকে তাকে ওই বিবেকানন্দকে আমি বারবার সাহায্য করেছি। মনে মনে চেয়েছি যে পিয়ালির ভালো হোক। পিয়ালি ভালো গেটে যখন তুই চাস তখন আমার একটা অনুরোধ রাখবি ভাই? না না দিদি না, অনুরোধ নয়, বল আদেশ। তাহলে পিয়ালির সঙ্গে তোকে অভিনয় করতে হবে। না
না দিদি না, তা কি করে হয়? হয়, কিছু ভালো কাজের জন্য অনেক সময় মিথ্যে আশ্রয় নিতে হয়। বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির মনের মিল না হওয়া পর্যন্ত তোকে বসন্ত বাবুর সঙ্গে ও পিয়ালির সঙ্গে অভিনয় করতে হবে, দাদা বালবের হাত থেকে বাঁচাতে হবে। তুই আমাকে কথা দে, বল তুই আমাকে কথা দে। দিল। সেই সঙ্গে আরো একটা কথা। আবার কি কথা দিদি? তুই তো নিজের দায়িত্বে বসন্ত বাবুকে জামিন করে নিয়ে আসবি। আমি তো চেয়েছিলাম, কিন্তু ওই বিবেকানন্দ আমাকে করতে দেয়নি। শুনবি না, এই অমানুষটার কোনো কথা তুই শুনবি না। আরো অনেক কথা আছে, পরে বলবো, এখন বলবার আমার সময় নেই। তোর উপর সব দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে যাচ্ছি ভাই। আজ থেকে পিয়ালির সঙ্গে তুই অভিনয় শুরু করে দে, মিথ্যে প্রেমের নকল অভিনয়। আমি এক সংকটের মধ্যে জড়িয়ে পড়লাম। না না, দিদির কথা আমাকে রাখতে হবে। ব্যাংকের ক্যাশিয়ার পল্লব মুখার্জি, তুমি আজ থেকে সুন্দর এক অভিনেতা। তাই তো দিদির কথা রাখতে, পিয়ালির সঙ্গে নকল প্রেমের নকল ভালোবাসার অভিনয় করতে আমি পিয়ালির শ্বশুর বাড়িতে চললাম। বসন্তকে অ্যারেস্ট করি, কোনো পাহাড়ি অঞ্চলে পিকনিক করতে গিয়েছিল বুঝি? আমি তো পিকনিক করে এইমাত্র ফিরলাম। দেখো না, দেখো আমার শরীরটা শুকে, দেখো কেমন জঙ্গল পাহাড়ের গন্ধ বেরোচ্ছে। ও কি রোমান্টিক। রোমাঞ্চের শব্দ তাহলে এতদিনে তোমাকে ছোবল মারলো। দেখো ভাই বোনের সম্পর্কে ঝাঁপিতে যেন আবার রোমাঞ্চের শব্দ ঢুকে না যায়। পিয়ালি না না, তোমার সঙ্গে যখন আমার সেকেন্ড ম্যারেজ হচ্ছে, তখন আজ থেকে আমি তোমার পিয়া। প্রিয়া, How beautiful, my darling. কিন্তু আমাকে ভয় করে। আরে সন্দেহ, চুপি চুপি ভয়, তবেই তো প্রেম। কিন্তু এটা যে তোমার শ্বশুর বাড়ি। তাতে কি হয়েছে? ওদের জ্বালিয়ে পুড়ে শেষ করবো বলেই তো তোমাকে নিয়ে এখানে এসেছি। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি যে আমার উপর বিরক্ত হচ্ছেন। ওরা বিরক্ত হোক, রেগে যাও, গালাগাল দিক, আমি এটাই চাই। আর চাই ওরা আমার প্রতি বিরক্তি হয়ে, অপমানিত হয়ে বসন্তের সঙ্গে ডিভোর্স করতে বাধ্য হোক। না না, বসন্ত বাবুর সঙ্গে ডিভোর্স হয়ে গেলে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। দিদিকে দেওয়া কথা রাখতে বসন্ত বাবুকে আমি আমার নিজের দায়িত্বে জামিন করে এনেছি। ব্যাংক ক্যাশ তজরুপের দায়িত্বটা আমি আমার নিজের দায়িত্বে নিয়েছি। কাজেই এই বললো বুদ্ধদেবের মতো কার্ধান করছো বুদ্ধ। তোমার জানো পিয়ালি, আমি তোমাকে নিয়ে কল্পনার জগতে ভেসে চলে গিয়েছিলাম। কেন কল্পনা কেন? চলো না আমরা দুজনে সমুদ্রে স্নান করে আসি। আমার আর দেরি হয়েছে না, চলো না। চলো না দীঘা সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা। চলো না দীঘা সৈকত ছেড়ে, ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এটা ভদ্রলোকের বাড়ি, সমুদ্র সৈকত নয়। নিশ্চয়ই তোমার নেই অজানা। মিস্টার ঘোষ, বেরিয়ে যাও এই মুহূর্তে আবার বাড়ি থেকে বেরিয়ে যাও। কখনোই না। বসন্ত বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে। বসন্ত বাবু না বলা পর্যন্ত আমি এখান থেকে এক পাও কোথাও যাব না। কি বললে? হ্যাঁ, আর একটা কথা, কিছুদিনের মধ্যে বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির ডিভোর্স হয়ে যাচ্ছে। তারপর আমি পিয়ালিকে সেকেন্ড ম্যানেজ করছি। আর ওই কথাটা জানিয়ে দিয়ে গেলাম। মিস্টার ফাদার-ইন-ল, আপনি পুরনো দিনের মানুষ, তাই পুরনো পথে চলতে গিয়ে সভ্যতার হোঁচট খেয়ে পা মুচকে পড়ে গেছেন। বৌমা। তাই এই ইলেকট্রিক সমাজের আধুনিক বিবাহ বিচ্ছেদের কথা আপনি বুঝতে পারবেন না। হাসবে না, একদম হাসবে না। এই পল্লব ছোকরাকে তুমি বারণ করে দিও, ও যেন কোনোদিন বাড়িতে না আসে। আসলে মানে দুদিন পরে পল্লবকে আমি সেকেন্ড ম্যারেজ করব, আর তার আগেই বসন্তের সঙ্গে চাই ডিভোর্স। বসন্তের কাছে ডিভোর্স নেওয়ার হাজার চেষ্টা করলেও ডিভোর্স তুমি কোনোদিন পাবে না। কি বললেন? ঠিকই বলেছি। ভগবানের কৃপায় ওর যখন জামিনটা হয়ে গেছে, টাকাগুলো ব্যাংকে জমা করে দিয়ে কেসটা আমরা মিটিয়ে নেব। তাই নাকি? হ্যাঁ, আর সেই সঙ্গে তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, কান খুলে শুনে রেখো, কাল থেকে তোমার চাকরি করতে যাওয়া বন্ধ। চাকরি করতে যাওয়া বন্ধ করে? বন্ধ করে দেবো।
তারপর পাড়ায় পাড়ায় গিয়ে প্রতিটি বাবা মাকে বলবো, এই যে বাবারা মায়েরা, আপনারা যেন আমার মতো ভুল করে বসবেন না, না খেতে পাল শুকিয়ে মরবে। ভুল করে কখনো বাড়ির মেয়ে কিংবা বৌমাকে চাকরি করতে পাঠাবেন না। আপনি পাগল হয়ে গেছেন, পাগল। আধুনিকা পুত্রবধূ, এই লোকটা পাগল হয়ে যায়নি, ও নিজের ভুল সংশোধন করছে। আসলে পাগল হয়েছো তুমি। মুখ সামলে কথা বলবেন বুড়ি শাশুড়ি। মাগো, তুমি একদিন শাশুড়ি হবে, আর সেদিন তোমার ছেলের বউ এসে যদি তোমার মুখের সামনে এই কথা বলে, তাহলে তুমি সহ্য করতে পারবে তো? বড় বৌমা বলো, সহ্য করতে পারবে তো? বড় বউ বলো, তুমি সহ্য করতে পারবে তো? চুপ করো, নল ঢাকারের দল। পুরোনো দিনের বাবা মা, আপনাদের হিসাবটা একটু ভুল হয়ে গেল। জয়ন্ত, সেই ভুল হিসাবটা আমি ঠিক করে দিচ্ছি। আপাতত আপনারা কানে হাত চাপা দিন, এইবার সেই কথাটা বলি। তা কি বলবেন জয়ন্ত বাবু? বিজ্ঞানের অশেষ অবদানের সাহায্যে সাজে পোশাকে নানান কায়দা করে এই যুগের মেয়েরা উর্বশী তিলোত্তমার মতো চির যৌবনা হয়ে থাকতে চায়, কিন্তু তারা একবারও হিসাব করে দেখে না, কাল কাউকে ক্ষমা করে না। অনিবার্য কারণে জীবনের সকাল অবশেষে হয়ে যায় বৈকাল। থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। জ্ঞান আমি দেইনি বৌদি, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি তোমার কল্পনার বিলাস বাদ দাও। হ্যাঁ হ্যাঁ বৌমা, হ্যাঁ, এই অলক্ষীর সাথ ছেড়ে তুমি ঘোষাল বাড়ির লক্ষ্মী হয়ে ওঠো। কখনো না। লক্ষ্মী বৌদিমণির মতো বলো, লোচনদা তুমি বাজার করতে যাও। লোচন, বৌদিমণি, আমাকে হুকুম করে বলো যে পদ্ম এই জামা কাপড়গুলো নন্দিতে কাচতে দিয়া। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের সবার কথা শুনবো, সংসারের সব দিকে লক্ষ্য রাখবো। বৌমা। আমার প্রথম কাজ হবে সংসারের কিছু বাজে খরচ বন্ধ করা। কাজেই লোচন আজ থেকে বাজারে যাবে না, ওকে আমি চাকরি থেকে ছাড়িয়ে দিলাম। লন্ডিতে জামা কাপড়ও কাচা হবে না, কাজেই পদ্মকেও আমি কাজ থেকে ছাড়িয়ে দিলাম। জয়ন্ত, তুমি যাও, আমার চপ্পল দুটো ভালো করে পলিশ করে নিয়ে এসো। মাননীয় শাশুড়ি ঠাকুরন, আজ থেকে জামা কাপড়গুলো আপনি কাচবেন, আপনি। আর আপনাকে বলছি, কান খুলে শুনুন, আজ থেকে আপনি এই বাড়ির চাকর হয়ে বাজার করতে যাবেন। আমি প্রত্যেককে কাজের দায়িত্ব দিয়ে সংসারের কাজ করতে চললাম, আপনারা নিজের কাজ নিজেরা করে নেবেন। আর তোমরা তোমাদের বাকি টাকা পয়সা বুঝে নিতে আমার সঙ্গে এসো, আমি হিসেব করতে যাচ্ছি। বৌমা, যা পদ্ম, যা লোচন, তোর আর মায়া মারাস না রে। লোচন, পদ্ম, এ বাড়িতে বৌমার কথা যখন শেষ কথা, তখন মায়া বাড়িয়ে লাভ কি বল? এই বাড়ির মায়া মমতা কাটিয়ে এই মুহূর্তে তোরা এখান থেকে চলে যা, চলে যা, চলে যা, চলে যা। কর্তা বাবু, গিন্নিমা, কর্তা বাবু, গিন্নিমা, সারা জীবন ভালো কাজ করেও শেষকালে আমরা বেকার হয়ে গেলাম গিন্নিমা, শেষকালে আমরা বেকার। বাবা, আপনি কি চুপ করে থাকবেন? কি বলবো বল, এ বাড়িতে বৌমার কথা যখন শেষ কথা, তখন তখন চুপ করে দাঁড়িয়ে থাকিস না। বৌমার জুতো জোড়াটা মাথায় করে নিয়ে বাজার থেকে পালিশ করে এনে দে। ঠিক আছে বাবা, তাই যাচ্ছি।
জয়ন্ত, সভ্য সমাজ দেখুন যে শিক্ষিত বেকার যুবকেরা চাকরি করা আধুনিকা বৌদিদের জুতো পালিশ করতে যায়, জুতো জোড়া মাথায় নিয়ে, জুতো জোড়া মাথায় নিয়ে, জুতো জোড়া মাথায় নিয়ে। কি গো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমিও বাজার করতে যাও, নইলে তোমার চাকরি করা বৌমা হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। হৈমবতী, আর আমি বৌমার কথা মতো এই জামা কাপড়গুলো আমি কাচতে চললাম। চুপ করে থাকলে চলবে না হৈমবতী, তাহলে আমাদের দুজনের ঠিকানা হবে ওই বৃদ্ধাশ্রম। মাননীয় শত্রুমণ্ডলী এবং মা ও বোনেরা, আপনারা এই দৃশ্যটা দেখে খুব ব্যথা পেলেন, তাই না? না 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 না, ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের প্রত্যেকের সংসারে শশী ঘোষাল, হৈমবতী, বসন্ত, জয়ন্ত আছে। সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য আধুনিকা বৌমাদের অন্যায় অত্যাচার মেনে নেওয়া ছাড়া আপনাদের যেমন কোনো উপায় থাকে না, উপায় আজও আমারও নেই। তাই অল্প কিছু সময়ের জন্য এই শশীভূষণের চরিত্র থেকে আমি বেরিয়ে আমি এখন সামান্য ক্ষুদ্র অভিনেতা এই রাজধানী অপেরার রামদাস আপনাদের বলছি। আপনারা আপনাদের ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে অনেক ভুল করেন, অনিচ্ছাকৃত সত্ত্বেও মিথ্যে কথা বলেন। কি গো বলেন কিনা? আরে উত্তর দিন। ঠিক আছে, উত্তরটা আমি দিচ্ছি। ভুল করেন, অনিচ্ছাকৃত সত্ত্বেও মিথ্যে কথা বলেন। এই ভুল আর মিথ্যের মাধ্যম দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেন, বড় করেন, তারপর আনন্দ উৎসব করে ছেলের বিয়ে দেন। আর আধুনিকা বৌমারা বাড়িতে এসে শুরু করে তার আসল খেলা। আর তখন আপনারা এই শশী ঘোষাল আর হৈমবতীর মতো বেকার খেটে মরেন। আর জয়ন্তের মতো শিক্ষিত বেকার দায়ের দলকে আধুনিকা বৌদিদের জুতো মাথায় করে নিয়ে বাজারে যেতে হয় জুতো পালিশ করার জন্য। তাই আমি সামান্য ক্ষুদ্র অভিনেতা রামদাস পুনরায় শশীভূষণের চরিত্রে ফিরে এসে এই বাজারের ব্যাগ হাতে নিয়ে বৌমার আদেশে এই বাড়ির চাকর আরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ও বেড়াতে এসে ও যেন শান্তি নেই। আরে বাবা, ডায়মন্ড হারবারে গঙ্গার ধারে যখন বেড়াতে এসেছি তখন সাঁতার না কেটে ফিরে যাবো? না 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 না, সাঁতার কাটবো, সাঁতার। অপূর্ব যে নতুন মেয়েটাকে নিয়ে এসছে তার অপূর্ব যৌবনে আমি সাঁতার কাটবো। বিনিময়ে আমাকে পার ডে 50,000 টাকা করে দিতে হবে। তার মানে 7 দিনে 3.5 লাখ টাকা। ও ঠিক আছে ঠিক আছে, মেয়ে ছেলের জন্য সব কিছু দিতে পারি। এই অপূর্ব, কোথায় রে? মেয়েটাকে তাড়াতাড়ি পাঠা, তাড়াতাড়ি পাঠা। আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ, তা তোমাকে ডাকবো না? তোমাকে ডাকবো, পাশে বসাবো, একসাথে মাল খাবো, আর তারপর তোমার বুকে। না 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 না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তোমার নামটা জানো কি? আমার নাম ঝিলমিল মিত্র। ঝিলমিল মিত্র। আচ্ছা, তুমি এলে না একদম নতুন, তাই নাকি? জীবনে এই প্রথম। আচ্ছা, তুমি এর আগে কোনো ছেলেকে ভালোবেসেছো? আমি বসন্তকে
বসন্তকে? না মানে আমার জীবনে বসন্ত এসে ফিরে গেছে স্যার, তাই ভালোবাসার কোকিলের ডাক আমি কোনোদিন শুনিনি। ও ঠিক আছে ঠিক আছে, কোকিলের ডাক শোনার কোনো দরকার নেই, তার চেয়ে এসো আমরা একটু কথাবার্তা বলি। বাড়িতে আপনার বউ নেই স্যার? হ্যাঁ, দেবীর মতো বউ আছে, পুজো পুজো গন্ধ নেশা ধরে না। আপনার ভাই বোন নেই? ভাই বোন আছে, ভাইটা দার্জিলিং এ পড়ে, আর বোনটাকে অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু ওকে স্ত্রী বলে স্বীকৃতি দেয়নি। ওর স্বামী ওই সালা বসন্ত ঘোষাল। কি বলেন, কি বলেন আপনি? বসন্ত ঘোষাল আপনার ভগ্নিপতি? হ্যাঁ, ওই গ্রামের একটা মেয়ে, কি জানো নাম, ওই বকুল না ফকুল বলে একটা মেয়েকে সে ভালোবাসতো, তার সাথে বিয়ে হয়নি বলে সে আমার বোনকেও আর স্ত্রী বলে মেনে নেয়নি। বসন্ত? কেন, তুই বসন্তকে চেনো নাকি? বসন্ত আমার কাছে অপরিচিত স্যার, ওই নাম আমি কোনোদিন শুনিনি। ও ঠিক আছে ঠিক আছে, ওই সালা হারামজাদার নাম শোনার কোনো দরকার নেই, তার চেয়ে এসো আর একটু মাল খাই। আপনি খান, আমি ঢেলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঢেলে দাও, আমি খাই, আমি খাই, তুমি ঢেলে দাও, তারপর মাংস খাবেন তাই তো? হ্যাঁ এই তো একদম ঠিক কথা বলেছো। তারপর এই ঝিলমিল সমুদ্রে আমি স্নান করবো, স্নান। দাও দিচ্ছি স্যার, এত তাড়া কেন? আহা, মদের কি সুন্দর গন্ধ, এই নিন স্যার। হ্যাঁ ঠিক বলেছো, খুব মিষ্টি গন্ধ, আর তোমার যৌবনেও হেভি মিষ্টি গন্ধ। তা বলছি ঝিলমি, এবার যে আমি একটা গান চাই, গান। क्या रात आई है, मोहब्बत रंग लाई है, डम डम डूबा 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 डूबा, डम डम डूबा डूबा, डम डम डूबा 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 डूबा, डम डम डूबा डूबा। रात आई है, मोहब्बत रंग लाई है, हम चिकनाएंगे, सागर छलकाएंगे, ना होश में आएंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, डम डम डूबा 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 डूबा, डम डम डूबा डूबा, डम डम डूबा 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 डूबा, डम डम डूबा डूबा। तेरी तिजोरी का सोना नहीं, दिल है हमारा खिलौना नहीं, पत्थर के मूरत से टकराएगी, बिकते नहीं दिल ये बाजार में। बिक जाएंगे, हमको ठकराएंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, डम डम डूबा 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 डूबा, डम डम डूबा डूबा, डम डम डूबा 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 डूबा, डम डम डूबा डूबा। জানোয়ার বিবেকানন্দ বিশ্বাস, মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে তোমাকে আমি ঘুম পাঠিয়ে দিলাম। তোমার জন্য আমার ভালোবাসার পুরুষ বসন্ত আজ বিপদে পড়েছে, তাই তোমার টাকা দিয়ে তাকে আমি বিপদ মুক্ত করতে চললাম। তুমি পিয়ালির দাদা বলে তোমার চরিত্র আমি চুরি করলাম না, কারণ তোমার মতো ভদ্রলোকের ইজ্জতের দাম না থাকলেও আমাদের মতো গণিকাদের ইজ্জতের দাম অনেক বেশি। ঝিলমিল, ঝিমুর সোনা কোথায় গেলে? ঝিলমিল সোনা, এসো এসো, সাঁতার কাটবো, সাঁতার কাটবো, আর তারপরে তারপরে দুজনে মিলে। দেখি দেখি আমার টাকা ভর্তি ব্রিফকেস, এবার বুঝে গেছি, তার মানে ওই শয়তানি আমাকে ঘুম পাড়িয়ে আবার টাকা নিয়ে পালিয়ে গেছে। না, আমি বিবেকানন্দ বিশ্বাস জীবনে কোনোদিন হারিয়ে আর আজও হারবো না। এই কে আছিস? অপূর্ব, ওই কাজ, মেয়েটাকে তাড়াতাড়ি ধর, পালিয়ে যাচ্ছে, ধরা পড়েছে। অনেক দিন ধরে আমরা যে রোগটা ধরতে পারছিলাম না, আজ ডাক্তারবাবু বকুলদের সেই মারাত্মক রোগ ধরে ফেলেছে। সেই মারাত্মক রোগ নিয়ে বকুলদের বাইরে বেড়াতে গেছে শুনে ডাক্তারবাবু আমাকে যা তা বলছে, যে রোগের নাম শুনে মানুষ আতঙ্কে শিউরে ওঠে, সেই ব্লাড ক্যান্সার। ও ভগবান, জানি না বকুলদের কি হবে। কি হলো রে মুন্না?
আমার জন্য কাঁদছিস কেন? ভেবেছিস বিশ্বাস পাবো আমার ছদ্মবেশ চিনতে পেরে যাবে, আমাকে ছাড়বে না তাই না? আরে বাবা, তোদের বকুলদি আজ ভানুমতির খেল দেখে এসেছে। এই দেখ, অ্যাটাচি ভর্তি টাকা, বাকি 50,000 টাকা হলে আমি বসন্তের ব্যাংক 10 রুপি টাকা শোধ করে দিতে পারবো রে মুন্না। হ্যাঁ রে, বাকি 50,000। কি বকুলদি, তুমি এমন করে কাঁদছো কেন বকুলদি? ও কিছু নয় রে মুন্না, ও কিছু নয়। তুমি বসন্ত বাবুর জন্য নিজেকে শেষ করে দিচ্ছ কেন বকুলদি? ওরে মুন্না, ভালোবাসা ঋণ যে এমনি করে শোধ করতে হয় রে, বকুলদি। কিন্তু বাকি 50,000 টাকা আমি তোমাকে এনে দেবো বকুলদি। অত টাকা তুই কোথায় পাবি? আমি জানি না বকুলদি, আমি জানি না। তুই কাঁদছিস কেন মুন্না? কেন কাঁদছি সে তুমি বুঝবে না বকুলদি। বসন্ত আসেনি? বসন্ত, হ্যাঁ জয়ন্ত এসে বলে গেছে বসন্ত বাবু এক্ষুনি আসবে। বসন্ত আসবে, আমার বসন্ত আসবে। বসন্ত এলেও ফুল আর ফুটবে না বকুলদি। কেন কেন? কারণ গাছের গোড়ায় যে পোকা লেগেছে, তাই ফুল ফোটার আগে গাছটা যে মরে যাবে বকুলদি, গাছটা যে মরে যাবে। মুন্না, মুন্না, মুন্না কি বলে গেল? গাছের গোড়ায় পোকা লেগেছে। মুন্না, মুন্না আমাকে ভীষণ ভীষণ ভাবে ভালোবাসে, তাই তো একটু আগে সে আমার জন্য কাঁদছিল। কিন্তু কি জন্যে, কি জন্যে? সেজন্য আজও আমাকে চোখের জল ফেলতে হয় বকুল। বসন্ত, বসন্ত তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি, কিন্তু বকুল বসন্তের জীবনে এখন তার বসন্ত নেই। গ্রীষ্মের দুরন্ত দুপুর আমার জীবন মাটিটাকে পুড়িয়ে খাক করে দিয়েছে। তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তোমাকে আড়াল করে রেখে আবার তোমার মনে প্রশান্তির ছায়া এনে দেবো। কিন্তু বকুল তুমি তো অসুস্থ, তোমাকে বিশ্রাম নিতে হবে। একটু ব্যাকুল হয়েও না, পল্লব বাবুর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। টাকা পেলে তিনি কেসটা উঠে করে নেবেন। হ্যাঁ পল্লববাবু আমাকে ওই কথাটাই বলেছেন, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি দেবো বকুল। হ্যাঁ, আর 50,000 টাকা হলে আমি তোমার সব টাকা শোধ করে দিতে পারবো। তুলে দাও, তুলে দাও বকুলদি, বাকি 50,000 টাকা তুমি বসন্ত বাবুর হাতে তুলে দাও। এই মুন্না, এত টাকা তুই কোথায় পেলি রে? এগুলো তোমার দেওয়া সেই টাকা দিদি। মুন্না, একদিন ভালোবেসে তুমি আমাকে দিয়েছিলে, আজ তোমাকে ভালোবেসে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম বকুলদি, আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। মুন্না, দে, তাই দে মুন্না, তাই দে। তোদের ভালোবাসা করিয়ে আমি আমার ভালোবাসার দাম মিটিয়ে নেই। এই না বসন্ত, ধরো না বকুল না, না। বলছো কেন বসন্ত? আমি তোমাকে আমার জীবনে আবার ফিরিয়ে নিতে পারি বকুল, কিন্তু তোমার কাছ থেকে টাকা নিয়ে করতে পারি না আমি আমার জীবনের দ্বিতীয় ভুল। বসন্ত, कुछ खोकर पाना है, कुछ पाकर खोना है, जीवन का मतलब तो आना और जाना है, कुछ खोकर पाना है, कुछ पाकर खोना है, जीवन का मतलब तो आना और जाना है, दो पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मुझकी रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा। বসন্ত, 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 বসন্ত চলে গেল, কিন্তু চলে গেলেও টাকা যে তোমাকে নিতেই হবে বসন্ত। আমি আজ এখনই জীবনের শেষ অভিনয়টা করতে তোমাদের বাড়িতে যাব। মাথায় ঘোমটা দিয়ে সিঁথিতে সিঁদুর পরে, হাতে শাখা দেওয়া পরে আমি হয়ে যাব কোনো এক বড় বাড়ির বউ। ওই বড় বাড়ির মেয়ে বউর
কথা বলো না জয়ন্তু, সারা জীবনটা বিষময় হয়ে উঠেছে। আমি না হয় আমার বৌদি মানে তোমার বন্ধুর বোনকে নিয়ে জ্বলে পুড়ে মরছি, কিন্তু তোমার জীবনটা আবার কে বিষময় করে তুলেছে? কেন? আমার কন্ট্রাক্টর বন্ধু ওই বিবেকানন্দ বিশ্বাস ওটা 2 নম্বরই কন্ট্রাক্টারি করে অনেক টাকা জমিয়ে আজে বাজে মেয়েদের সঙ্গে মিলামিশা করে নিজে খারাপ হচ্ছে আর বোনটাকেও খারাপ হতে বাধ্য করেছে। আমার বৌদি যে কতখানি খারাপ হয়ে গেছে তা তুমি ভাবতে পারবে না বললাম না। অথচ বকুল দি কি হলো? থামলে কেন? বলো বলো বকুল দি। না না, সে কথা আমি বলতে পারবো না। আর বলতে না পারার ফলে সারা মাথাটাই আমার খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে শিক্ষা দীক্ষা ভুলে মদ খেয়ে মাতাল হয়ে নিজেকে অন্ধকারে হারিয়ে ফেলি। আমারও তাই মনে হয়। আমার মাঝে মাঝে ভয় হয় আমার আলপনা বৌদি যেন আত্মহত্যা না করি। চলো চলো জয়ন্ত, আমরা পার্কের ওই দিকটায় গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এই যে সংসারের বাবারা মায়েরা, আপনারা কি জানেন সংসারে অশান্তি হলে সুশিক্ষা কেমন কুশিক্ষার পথে পা বাড়ায়? কি গো, বুঝতে পারলেন না? আজ না বুঝলেও 2 দিন পরে ঠিক বুঝতে পারবেন। কিন্তু ব্যাগ দুটো ভীষণ ভারী, বয়ে নিয়ে যেতে আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। না না, কিছু মনে করব না। কি বলবে বলো মা। রাস্তায় আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আপনার ব্যাগ দুটো নিয়ে গিয়ে আমি আমার গাড়িতে তুলছি। আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেবো। আমার জন্য এত কষ্ট করতে কেন যাবে মা? আপনাকে আমার শ্বশুরের মতো দেখতে বলে। তুমি আমার নিজের বৌমা না হয়েও আমার দুঃখ কষ্টের ভাগ নিতে চাইছো, অথচ আমার নিজের বৌমা পিয়ালি আমাকে দিয়ে আজ চাকরের মতো কাজ করিয়ে নিচ্ছে। মাগো, সত্যি যদি তুমি আমার পুত্রবধূ হতে মা। দুঃখ করবেন না, চলুন, আপনার দুঃখের ভার আমি বই নিয়ে যাচ্ছি। আমার দুঃখের ভার তুমি কেন বইতে যাবে মা? যে ভার সারা জীবন বইবার কথা ছিল সে ভার একদিন না হয় বইলাম বাবা। কি বললে বাবা? বলো তো মা, তুমি কোন বাড়ির বউ? ওই যে চৌরাস্তার বাঁদিকে যে বড় বাড়িটা দেখছেন, আমি ওই বড় বাড়ির বউ ছিলাম। ছিলাম মানে এখন তুমি বউ নাও? আমার শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তোমার শ্বশুর মশাই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তোমার শ্বশুর মশাই একটা অমানব, একটা মূর্খ, একটা পাষণ্ড। এইরকম লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে যে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ওই পাষণ্ডটাকে গুলি করে মারো। আমার জন্য আপনি দুঃখ পাবেন না, আপনার জন্যই আমার কষ্ট হচ্ছে। আহা, কি মিষ্টি তোমার কথা। বলো তোমার নামটা কি? আমার নাম না মানে আমার নাম ফুল বাবা। ফুল মা, তুমি যখন আমার সঙ্গে আমার বাড়িতে যেতে চাইছো তখন তুমি আমার সঙ্গে চলো মা। আমার বাড়িতে গিয়ে আমার প্রসারিণী বৌমাকে তুমি নিজের চোখে একটিবার দেখে আসবে। চলো মা, নিজের চোখে একটিবার দেখে আসবে। ঈশ্বর, আমি সেই লোকটার বোঝা বই নিয়ে যাচ্ছি যে একদিন আমাকে আশীর্বাদ করতে গিয়ে অভিশাপ দিয়ে এসেছিল। অভিশাপ। কিসের অভিশাপ? কার অভিশাপ? ওই পুরোপুরির অভিশাপকে আমি ভয় করি না। আর তাছাড়া বসন্ত আমাকে ডিভোর্স দিক বা না দিক তা তো আমি পরোয়া করি না। এখন শুধু আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি আমাকে বিয়ে করবে কি না? আরে বাবা, আমি তোমাকে বিয়ে করব বলেই তো তোমার হাত ধরে তোমার শ্বশুর বাড়িতে এসেছিলাম। বললো মনে প্রাণে তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলে মানে? তার মানে তুমি কি এখন আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে বিয়ে করবে না? না, তোমাকে বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। কারণ 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 আমার শরীরে ভয়ঙ্কর রকম দূষিত রোগ দেখা দিয়েছে। গতকাল মানসিক প্যাথোলজি থেকে রিপোর্ট এসেছে
আমার ব্লাডে এইডস এর জাম পাওয়া গেছে। এই কি বললে? এইডস? এই সরো সরো সরো, দূর হয়ে যাও আমার সামনে থেকে, বাজে লোক কোথাকার। এই মা গো, শেষকালে আমার কপালে এইডস রোগী। কি হলো ঠাকুরজি, অমন করে চিৎকার করছে কেন? ঠাকুরের পুজো দিতে গেছিলাম। এই নাও প্রসাদ, তোমার রাগ কমে যাবে। এই যে ভাই, এই নাও প্রসাদ, তোমার রোগ ভালো হয়ে যাবে। ছবে না বৌদি। এই মা গো, এইডস ভালো হয়ে গেল, পল্লবকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এই কি আছে, সাইকেলে জল দিয়ে যা। এই যে বৌমা, আমি তোমার জন্য জল এনেছি মা। শুধু জল এনেছেন? বৌদি এসেছেন দেখতে পাননি? তার জন্য এক কাপ চা করে নিয়ে আসতে পারেননি? আপনার স্বামী দেবতাটি বাজার থেকে ফিরলে তাকে বলবেন আরো একবার বাজারে যেতে হবে, মাছ আনতে হবে, মাছ, বড় একটা রুই মাছ। মাছের মাথা আর আমি খাবো না পিয়ালি। তুমি তো আমার মাথাটাই চিবিয়ে খেয়ে বসে আছো, চরিত্রহীন কোথাকার। যেমন তুমি তেমন তোমার বন্ধু বিবেকানন্দ বিশ্বাস, তাকে খুঁজছে পুলিশ, আর তোমাকে খুঁজছে অতি জঘন্য নোংরা দূষিত রোগ। এই মা গো, শেষকালে এইডস। I hate you, I hate you, I hate you. বাবা পল্লব, তুমি আমাদের ভালোর জন্য এত বড় মিথ্যে বদনাম মাথায় তুলে নিলে বাবা। তার মানে পল্লব তুই? মাসিমাকে আমি সবকিছু বলেছি রে, তোর আমার সম্পর্কের কথা, পিয়ালির সঙ্গে গোপন প্রেমের, গোপন ভালোবাসার অভিনয়ের কথা, এবং আমার ওই খারাপ রোগটার কথা মাসিমার জয়ন্তকে আমি বলেছি। মাসিমা, আমার জন্য আপনারা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। আর দুটো দিন আপনারা কষ্ট করুন। দিদি তোর দেওয়া দায়িত্ব কিন্তু আমি পালন করেছি, এবার আমার দেওয়া দুটো দায়িত্ব কিন্তু তোকে পালন করতে হবে। দায়িত্ব? হ্যাঁ দায়িত্ব। প্রথম দায়িত্ব বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির মিলন ঘটিয়ে দেওয়া। আর দ্বিতীয় দায়িত্ব পুলিশের তাড়াকে এ বাড়িতে লুকিয়ে থাকা তোর স্বামী বিবেকানন্দ বিশ্বাসকে ক্ষমা করে দেওয়া। ক্ষমা? অসভ্য অমানুষ লোকটা পুলিশের বইয়ে গানে লুকিয়ে আছে। আলপনা বৌমা, ওই বিবেকে তো একটা সরকারি ব্রিজ ভেঙে পড়েছে, পুলিশ বিবেককে তাড়া করছে, তাই ওই এখানে এসে লুকিয়ে আছে। পাপ তো বাপকে ছাড়বে না মাসিমা, পাপ করলে ফল তাকে ভোগ করতে হবে। বৌমা, পয়সার অহংকারে মাটিতে পাপ পড়ছিল না, তাই নিজের চরিত্র নিয়ে চিনমিনি খেলছিল। তাই আমি ঈশ্বরের কাছে কাইমন বাক্যে প্রার্থনা করেছিলাম, অসভ্য অমানুষ লোকটার শাস্তি হোক, কারণ মানুষটা ক্ষমার অযোগ্য। ক্ষমা করো আলপনা, আমায় তুমি ক্ষমা করো। দেখো আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি? হ্যাঁ আমি, বিশ্বাস করো আলপনা, অর্থের লোভে আভিজাত্যের মোহে আর কোনো ভুল আমি করবো না। কি গল্প না, আমায় তুমি ক্ষমা করবে না? ক্ষমা করে দাও আলপনা বৌমা। হাজার হোক বিবেক তো তোমার স্বামী, স্বামী হলো মেয়েদের জীবনে ইহকাল পরকালের দেবতা। আলপনা, ইহকাল পরকালের দেবতা। আলপনা, তা দেবতা বসায় কলেজের মেয়ে মনে করে যে মেয়েটাকে ডায়মন্ড হারবারে নিয়ে গেছিলে, জানো সে মেয়েটাকে কি তার পরিচয়? জানি আলপনা জানি, আজ আর কোনো কিছু তোমার কাছে আমি গোপন করবো না। মেয়েটার নাম ঝিলমিল মিত্র। সেদিন টাকাগুলো নিয়ে পালিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে জানতে পেরেছি মেয়েটা কোনো কলেজ গার্ল নয়, মেয়েটা একটা দেহ প্রসারিণী গণিকা। না, সে মেয়েটা শুধু দেহ প্রসারিণী গণিকা নয়, সে মেয়েটা ভালোবাসার পূজারিণী। তার নাম বকুল। বকুল, সে আমার বকুল দি। তার জীবনের সঞ্চিত অর্থ দিয়ে আমার দাদার ব্যাংক তছরূপে টাকা শোধ করতে চায়। তার মধ্যে তোমার টাকাও আছে বিবেকদা। না জয়ন্ত, না, ও কথা তুমি আমাকে শুনিও না। তাহলে সমাজ সংসারে কারো কাছে আমি মুখ দেখাতে পারবো না, কারো কাছে না। তাই তো জেলের অন্ধকারে মুখ লুকিয়ে থাকার জন্য আমি পুলিশের হাতে ধরা দিতে চললাম। হ্যাঁ আলপনা, হ্যাঁ, এছাড়া যে আমার কাছে কোনো রাস্তা নেই আলপনা, বাঁচার কোনো রাস্তা নেই। লজ্জা থেকে বাঁচার, নিজের কাছে নিজের অসম্মান থেকে বাঁচার, অনুশোচনার তীব্র দহন থেকে কোনো রকমের বাঁচার একমাত্র শাস্তি মৃত্যু। কিন্তু মরে গেলি তো সব শেষ। তাই নিজের পাপের শাস্তি নিজে ভোগ করতে, নিজেই না যে পাপের প্রায়শ্চিত্ত করতে চললাম। যে পাপ করেছে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? দাদার জন্য আজ আমার জীবনটা ছারখার হয়ে গেছে। আমার দাদা আর শ্বশুর
যাবে বৌমা? তোমার শ্বশুর বাজার থেকে এখনো ফেরেনি, ওই পল্লবের উপর রাগ করে তুই কোথায় চলে যাবে মা? জীবনে কোনোদিন কাউকে কৈফিয়ত দেইনি, আজও দেব না। তাই প্রেম নয়, ভালোবাসা নয়, আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকেই চলে যাব। স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে কোথায় চলে যাবে ভাই? তুমি কে? তুমি বলবো বলবো বলেই তো অসুস্থ শরীর নিয়ে বয়ে এনেছি ভালোবাসার বোঝা। চরিত্র বিক্রির টাকায় ভাড়া করা গাড়িতে চাপিয়ে নিয়ে এসেছি ভেঙে পড়ে এক জীবন্ত অনুশোচনাকে। বসন্ত বাবু স্ত্রী পিয়ালি দেবী, আমি সেই বকুল। হ্যাঁ, বন প্রথার অত্যাচারিতা বকুল। না 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 না, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। আজ আমি আপনাদের কাছে কিছু দিতে আসিনি, আপনাদের সুখের সংসারে ভাগ্য বসাতে আসিনি। আজ আমি দিতে এসেছি আমার স্বপ্ন বিক্রির টাকা, আমার যৌবন বিক্রির টাকা, আমার চরিত্র বিক্রির টাকা। যে টাকা ছিল একদিন বসন্তের সঙ্গে আমার বিয়ে হয়নি, আজ আমি সেই টাকা নিয়ে এসেছি মেসোমশাই। নিন, টাকা গুনে নিন, টাকা গুনে নিন, টাকা গুনে নিন। না রে মানা, এ হয় না, এ হতে পারে না। কেন হয় না মেসোমশাই? যে বকুল ঝরে গেছে তার গন্ধকে আছে, তো ভয় কেন? হয় নয় রে মা, ই আমার লজ্জা। মর্যাগত দোষে এদেশের যে বাবা মায়েরা দোষী, তাদের মধ্যে আমিও তো একজন রে মা, একজন। তাই আমার এই লজ্জা দেখে এনারা যদি একটুখানি লজ্জা পায় তো পাক রে মা, একটুখানি লজ্জা পায় তো। মেসোমশাই, আমিও তো সেই ছেলেদের মায়েদের একজন, যে দেশের ছেলেদের মায়েরা বুড়ো বয়সে পান খেতে খেতে ছেলেদের পণের টাকা পয়সা জিনিসপত্র গুনে গুনে নেয়। আজ আমি যদি আত্মহত্যা করি, তাহলে এদেশের পণ্য ছেলেদের মায়েরা আমার সঙ্গে আত্মহত্যা করতে পারবে? মাসিমা, মাসিমা, এই আপনি কি বলছেন? একদম ইচ্ছা করবেন না মাসিমা। আচ্ছা, আপনি তো আলপনা বৌদি না? পল্লব বাবুর মুখে আপনার সব কথা শুনেছি। আরে আপনি তো নতুন চেতনার আলপনা। আলপনা? আমি জলের আলপনা মা। এই পুরুষ শাসিত সমাজে এই চেতনার আলপনা অত্যাচারে রৌদ্র তাপে জলের আলপনার মতন শুকিয়ে যায়। একটা অসহায় মেয়ের কথা কেউ জানে না মা, কেউ জানে না, কেউ শুনে না জয়, জয়, তুমি তো আমার কাছ থেকে ভাইফোঁটা নিয়েছিলে, তুমি কি পারো না এই টাকাগুলো নিয়ে? না না বকুলদি, না, তুমি ভাইফোঁটা দিলে আমি আবার ভাইফোঁটা নিতে পারি, কিন্তু ওই টাকা আমি নিতে পারি না বকুলদি। পিয়ালি, পিয়ালি, তুমি কি পারো না বোন এই টাকাগুলো নিয়ে বসন্ত জীবনে আবার নতুন করে বসন্তের ফুল ফুটিয়ে দিতে? না, ও টাকা নোংরা। হ্যাঁ, কি বললে? নোংরা? তাহলে চিৎকার করে এই সভ্য সমাজকে জানিয়ে দাও ভাই, পণ প্রথার বড় বাজারে যত টাকা আমদানি হয় সব টাকাই এই টাকার মতো নোংরা। নোংরা পৃথিবীর নোংরা মানুষেরা এমনি নোংরা টাকা নিয়ে তো আজ লুকোচুরি খেলা খেলছে। আমার মতো লজ্জাহীন মানুষের তাতে লজ্জা পার কি আছে বকুল? বকুল, টাকাগুলো তুমি আমায় দাও, আমি নেব। না বসন্ত, ওই টাকা তুমি ছবে না। তোমার দাদার তুমি যে টাকা আমার বাবাকে দিয়ে কেড়ে নিয়েছো, এই টাকা যত নোংরাই হোক না কেন, সেই টাকার থেকে অনেক বেশি পবিত্র। দাদা, কেন বাধা দিচ্ছিস ভাই? সেদিন তো বকুল তোকে আর আমাকে দুজনকেই টাকাটা দিতে চেয়েছিল, কিন্তু সেদিন আমরা নিই না। কিন্তু আজ কেন নেবো জানিস? কেন? কারণ বকুলকে আমি বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই। কি বললে তুমি? বিয়ে করবে? হ্যাঁ, শুধু জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য নয়, সহধর্মী হিসেবে পাওয়ার জন্য বকুলকে আমি বিয়ে করব। না কেন পিয়ালি দেবী? না কেন?
আপনি তো আমার কাছে ডিভোর্স চেয়েছিলেন, এই ধরুন আমার সই করা ডিভোর্স পেপার, যান কোর্টে গিয়ে জমা দিন। আমি আমার জমার ঘর থেকে আপনার নামটা খরচের খাতায় ফেলে দিয়ে সেই জায়গায় বসিয়ে দেব আমার স্ত্রী বকুলের নাম। হয় না। কেন হয় না বকুল, কেন হয় না? আজকাল যা হওয়া উচিত নয় তাই তো হচ্ছে, আর সেদিন যেটা হওয়া উচিত ছিল সেদিন এরা সেটা হতে দেয়নি। তুমি চলে এসো, চলে এসো আমার সাথে। বৌদি, এতদিন পর সুখী হয়েছো তো? শান্তি পেয়েছো তো বৌদি? ছুটে আসো। কি হয়েছে বৌমা, এমন চিৎকার করে তুমি ডাকছো কেন? মা 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 করে কি হবে, যা হবে তো তাই হয়ে গেছে। তাই তুমি দেরি না করে আমার সঙ্গে চলো বৌদি, আমার সঙ্গে চলো। কোথায় ঠাকুরপো? পুণ্য যেখানে গিয়ে থমকে দাঁড়িয়ে যায়, পাপে শুরু হয় যেখান থেকে, পুরোহিত দুর্গা পূজার জন্য যেখান থেকে মাটি কুড়িয়ে নেয়, সেই মানব চরিত্রের পুণ্য তীর্থ গণিকালয়ের দুয়ারে আমরা সবাই সেই পুরোহিতের দুয়ারে দাঁড়িয়ে বলবো, তুমি আমাদের পুণ্য ফিরিয়ে দাও। আমাদের চোখে বর্ষা নেমেছে, আমার বসন্তকে ফিরিয়ে দাও, আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও বাপু, যেমন করে হোক বসন্ত বাবুকে বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো রে মুন্না, ফিরিয়ে দেবো। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে বসন্ত বাবুকে এখান থেকে নিয়ে ফিরিয়ে দেবো তার হারিয়ে যাও বকুলের কাছে। বাপু, ব্লাড ক্যান্সারের রোগী হয়তো বেশি দিন বাঁচবে না, তাই তাকে সুস্থ করবার জন্য বসন্ত বাবু বাজারে গেছে কত কি জিনিসপত্র কিনতে, তাকে সুন্দর করে সাজাবে বলে। হতভাগিনী বকুল তুই জানে না যে তার পরাময় বেশি দিন নেই? 1 বছর তো বাঁচবে, 1 মাস তো বাঁচবে, একটা দিনের জন্য হলেও বকুল স্ত্রীর মর্যাদা পাবে। কিন্তু ডাক্তারবাবু আজকে আমাকে বলে গেলেন। কি বলে গেলেন ডাক্তার বাবু? বকুলের শরীরের যে অবস্থা, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। ওই দেখ বসন্ত বাবু আসছে। আমি তো অনেক আগে চলে আসতাম, জিনিসপত্র আমার কখন কেনাকাটা হয়ে গেছে, কিন্তু ওই মেশিনের ঠেলা ট্রাম্বার সব বন্ধ, তাই শেষ পর্যন্ত আমি হাঁটতে হাঁটতে আসতে হলো। তাকে কি জিনিস কিনেছেন বসন্ত বাবু? আমি বকুলের জন্য নতুন শাড়ি, শাঁখা, আলতা, সিঁদুর। আপনি তাহলে বকুল থেকে বিয়ে করবেন? আরে বাবা, আমি তো তোমাদেরকে আগেই সব কথা বলেছি, বা তোমরাই বলো তো বকুলকে আমার বিয়ে করে উচিত? হ্যাঁ নিশ্চয়ই উচিত, কিন্তু বকুল তো অসুস্থ। আরে বাবা, সুস্থ পরিবেশে গেলে ও আবার সুস্থ হয়ে উঠবে। বকুল বিয়েতে মত দিয়েছে? একদম না, আমাদের বাড়ি থেকে আসার পরে আমি অনেক করে বুঝিয়েছিলাম, ও কোনো মতে রাজি হচ্ছিল না, কিন্তু গতকাল রাত্রে বকুল মত পাল্টেছে। বিয়েতে সম্মতই বকুল আমাকে বলেছে আমি কিন্তু আমার নতুন বাসার উঠোনের সামনে একটা তুলসী গাছে চারা লাগাবো, রোজ সন্ধ্যেবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে শাক পাত। এই বসন্ত, তুমি আমার জন্য শাক কিনে এনেছো তো? শাক? শুধু শাক নয়, আমি তোমার জন্য শাখাও নিয়ে এসেছি। শাক এনেছো? শুধু শাখা নয়, আমি তোমার জন্য সিঁদুরও নিয়ে এসেছি। সিঁদুর এনেছো? এই নয় ব্যাগটা ধরে, ব্যাগের মধ্যে আছে তোমার পায়ে পড়বার আলতা, হাতে পড়বার নোয়া। আরে বাবা, কিন্তু কিন্তু করে বেলা বাড়িয়ে তো। এই পাপ্পু মুন্না, তোমরা তৈরি হয়ে নাও, তোমাদেরকে কিন্তু তোমাদের সঙ্গে যেতে হবে। নিশ্চয়ই যাবো, তোমাদের নতুন বাসায় পৌঁছে দিয়ে আমি আবার এখানেই ফিরে আসবো, তাই না রে বাপু? হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু বকুলদির গালে ওই লাল লাল তিলের মতো ওগুলো কিচ্ছু দেখতে হবে না, আগে বাড়িতে গিয়ে ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নি, তারপর আজই আমি একটা নতুন ডাক্তারকে কল দেবো। ইস, কত দেরি হয়ে গেল। এই পাপ্পু মুন্না, তোমরা তৈরি হয়ে নাও, আর আমি ওদিকে দেখি রবি আর রামু বাজার থেকে ফিরলো কিনা। শাখা, সিঁদুর, আলতা, নোয়া, এই জিনিসগুলোর উপর মেয়েদেরকে আশ্চর্য রকমের লোভ। এই লোভ আমারও একদিন ছিল। নারীর হৃদয়ে সেই চিরন্তন চাওয়া পাওয়া থেকে নিজেকে আমি মুক্ত করতে পারিনি, কিন্তু কিন্তু এখন আর এগুলো নিয়ে আমি কি করব? যখন চেয়েছিলাম তখন পাইনি, আর যখন পাওয়ার সময় হলো তখন আমার সময়ের ঘন্টা বেজে গেছে। তুমি তো বসন্ত বাবুকে বিয়ে করবে বলে কথা দিয়েছো। কথা না দিলে যে বসন্ত পাগল হয়ে যেতে রে মুন্না। তোরা তো জানিস বসন্ত আমাকে কি গভীরভাবে ভালোবাসে। এই কদিনের মধ্যে সে আমাকে কতবার বিয়ের কথা বলেছে, তোরা তো নিজের কানে শুনেছিস। হ্যাঁ শুনেছি, বসন্ত বাবুর ভালোবাসা দেখে আমার মতো দয়াহীন, সীমাহীন, নির্মম, কঠিন একটু একটু করে বদলে যাচ্ছে। তাই আমি চাই বসন্ত বাবুর সঙ্গে তোমার বিয়ে হওয়াটা উচিত। কিন্তু আমি আর কদিন বাঁচবো রে মুন্না? যদি একদিনও বাঁচো, সেই বাঁচাটাই হবে তোমার সুখের বেঁচে থাকা, শান্তির বেঁচে থাকা, স্বপ্নের বেঁচে থাকা। তাহলে আমি বাঁচতে চাই, আমি অনেক দিন ধরে বাঁচতে চাই। আমি আমার জীবনের স্বপ্নগুলোকে একটা একটা করে ফিরে পেতে চাই। আমি পিয়ালের ভালোবাসাকে হারিয়ে দিয়ে নিজের ভালোবাসাকে জয় করতে চাই। বসন্ত বসন্ত অফিস থেকে ফিরলে আমি ছুট থেকে তাকে জড়িয়ে ধরে বলবো, এতক্ষণ কোথায় ছিলে, কি করছিলে? পিয়ালের কাছে ছিলে বুঝি? সে আমার ভালোবাসাকে হারিয়ে দিয়ে তার ভালোবাসাকে ধরে রাখতে চেয়েছিল। না 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 না, সে তোমাকে ধরে রাখতে পারবে না। তুমি আমার, আমি তোমার। তুমি বকুলের বসন্ত আর আমি বসন্তের বকুল। এই বকুল বসন্তকে আজ আর কেউ ছিন্ন ভিন্ন করে দিতে পারবে না। মুন্না, পাপ্পু, তোরা ফুলের মালা নিয়ে আয়, আজ আমাদের বিয়ে হবে এখানে এক্ষুনি।
আমি জানতাম আপনারা আসবেন। পিয়ালিকে নিয়ে এসেছেন বসন্তকে ফিরিয়ে দিয়ে যেতে। ওকে ফিরিয়ে নিয়ে যেতে আসেনি, এসেছে তোমার কাছে ক্ষমা চাইতে দিদি। পিয়ালি আজ তার ভুল বুঝেছে, তুই ওকে ক্ষমা করে দে মা। আজ আমার কি আনন্দ, পিয়ালি আমাকে দিদি বলে ডেকেছে, শশীবাবু ডেকেছেন মা। মাসিমা, মেসুমশাই, আপনাদের ছেলে বসন্ত একটু আগে শাখা সিঁদুর নোয়া কিনে এনেছে আমাকে বিয়ে করে আপনাদের পুত্রবধূর মর্যাদা দেবে বলে, কিন্তু এমন হতভাগিনী আমি শ্বশুর শাশুড়ির সেবা করার সময় পেলাম না। বসন্ত, বসন্ত, আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমার কাছে একটা অনুরোধ করে যাচ্ছি, আমার জন্য আনা সিঁদুর তুমি পিয়ালির সিঁড়িতে পরিয়ে দিয়ে তাকে তুমি তোমার স্ত্রীর মর্যাদা দাও। না না, আমি বকুল নই, আমি চাই অন্ধ গলির কৃষ্ণ কলি। এক প্যার কা নগমা হ্যায় মুঝকে রবানি। बकुल जिंदगी कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। বসন্ত, বসন্ত, আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে যান। কমিটির বিশেষ অনুরোধে আমাদের দলের গায়ক নায়ক আপনাদের গান গিয়ে শোনাচ্ছেন, আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে যান।